হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজকে আমাদের আলোচনার টপিক একাদশ শ্রেণীর ছায়া প্রকাশনী থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ভেক্টর চ্যাপ্টার থেকে আজকে প্রবলেম সেট 2 এর ফুল সলিউশন। ভেক্টর থেকে প্রবলেম সেট 2 ফুল সলিউশন। ওকে, যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমরা শুরু করছি। ম্যাথ আছে আমাদের 24, অর্থাৎ 24খানা আমাদের ম্যাথ আছে, ফুল সলিউশন থাকবে। প্রথমেই আমি বলে নিচ্ছি যে ভিডিও আসতে এত দেরি হলো কেন, তার কারণটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ মানে স্যার আপনাদের ওখানে কি বন্যা চলে এসেছিলো? একেবারেই না, ভীষণ গরম থাকার কারণে ভিডিও শ্যুট করতে পারাটা ভীষণ একটা মুশকিলের ব্যাপার হয়ে পড়ছিল। পরবর্তীকালে যেহেতু আমি ভিডিওটা জানলা দরজা বন্ধ করে আমাকে করতে হয়, তাতে আওয়াজটা ভালো আসে, সেটা বুঝতে তোমাদের সুবিধা হয়। কিন্তু আমি দেখলাম একটা ছোট ক্লিপ ভিডিও আমি ডাউনলোড করে মানে শ্যুট করে পরে দেখলাম যে আমি যদি ফ্যানটা একটু আস্তে চালাই, মানে একটু স্লোলি চালাই, ঠিক আছে, তাহলে কিন্তু আওয়াজ খুব একটা অসুবিধা আসছে না। ফ্যানের আওয়াজ একটা আসবে, গুম গুম করে আমি স স করে একটা আওয়াজ আসবে, যেন হাওয়া বয়ে যাচ্ছে সেরকম টাইপের। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে আমার আওয়াজটা ভালোভাবে আসছে, অসুবিধা কিছু করছে না। বোঝা গেল? যাই হোক, যেহেতু এখন বৃষ্টিপাতের কারণে কিছুটা বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা একটুও ভালো আছে, সেরকম গরম নেই, তার ফলে আমাকে ফ্যান চালাতে হয়নি। কিন্তু ইন ফিউচার যদি গরমটা বেড়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে ফ্যান চালাতে হবে, নাহলে কিন্তু ভীষণ পরিমাণে আমি ঘেমে যাই, সেটা তোমরা দেখেছো। আর মোটা মানুষের এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, এইভাবে কিন্তু বিষয়গুলো চলতে থাকবে। যাই হোক, সেটাই হচ্ছে মেন কারণ ভিডিও লেট আসার জন্য। যেহেতু ভিডিও লেট আসছে, তাই আজকে ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে এবং কোনো নয়েজ টয়েজ নেই, যেহেতু আমি রাতের দিকে ভিডিওগুলো বানাই, তাই কিন্তু এখন সময় বাজছে ঘড়িতে রাত 2টো, আর ভিডিও বানাচ্ছি আমি, দেখবে তোমরা সকালে। আই হোপ সকালে দেখবে, রাত্রে কেউ দেখবে না। যাই হোক, এই গেল আজকের বিষয়বস্তু। যাই হোক, চলো তাহলে আজকের 24খানা ম্যাথ আমরা কমপ্লিট করব একটা ভিডিওর মধ্যে। ওকে, চলো। সলিউশন সিরিজগুলো আমাদের একটু বড় বড়ই থাকে, সেটা তোমরা এতদিন পর্যন্ত জেনে গেছো, এবং তাতে যেন ফুল সলিউশন দিতে পারি সেটাই থাকে টার্গেট, ঠিক আছে? মানে বেকার ভিডিওর সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই, আই হোপ, এটা আমার মনে হয়। ওকে, চলো তাহলে ভেক্টরের প্রবলেম সেট 2 ফুল সলিউশন আমরা চলে যাই। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে পি ও কিউ বলের মধ্যে কোণ আলফা হলে তাদের লব্ধির মান হয় 5√p² + q²। আর বল দুটির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি মাইনাস আলফা হয়, তাহলে তাদের মধ্যবর্তী যে লব্ধিটা সেটা হয়ে পড়ে 3√p² + q²। ওকে, তাহলে বলছে দেখাও যে tan আলফা = 1/3, 1/3, 1/3। ওকে, এটা শো করতে বলেছে। তাহলে পি আর কিউ দুটো লব্ধি বল আছে? হ্যাঁ স্যার আছে, মানে দুটো বল আছে, লব্ধি বল না, লব্ধি বল তো বার করবো। ঠিক, প্রথম ক্ষেত্রে লব্ধি বলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 5√p² + q²। ঠিক, সেটা নাকি হচ্ছে, আর সেটা সূত্র আমরা জানি, p² + q² + 2pq cos আলফা, যেহেতু তাদের মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে। ঠিক, আমি এক কাজ করব, আমি বোথ সাইড করে নেব স্কোয়ার। ঠিক, বোথ সাইড করে নেব স্কোয়ার। ওকে, ডান। চলো তাহলে বোথ সাইড স্কোয়ার করলে আমাদের কাছে থাকছে এটা 25, p² + q² অ্যাজ ইট ইজ, জাস্ট রুটের বাইরে চলে এলো, আর এটা হয়ে গেল p² + q² + 2pq cos আলফা। ওকে, বোঝা গেছে টোটাল জিনিসটা? বেশ। আচ্ছা, এটা স্কোয়ার না, এটা রুটেই তো এটার সূত্রটা হয়। ঠিক, এটা রুটেই তো এটার সূত্রটা হয়। ঠিক, আমার একটু বসাতে ভুল হলো, এটা রুটটা এটার সূত্র হয়। তাহলে যদি আমি বোথ সাইড স্কোয়ার করি দেন এটা আমরা পাবো। ঠিক, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে p² + q²। আচ্ছা, এখানে ছেড়ে দিচ্ছি, আমি পার্ট 2 এ চলে যাচ্ছি, মানে সেকেন্ড কেসটাতে চলে যাচ্ছি। সেকেন্ড কেসে বলেছে, সেকেন্ড কেসে কি বলেছে? সেকেন্ড কেসে বলেছে যে লব্ধিটা 3√p² + q² হবে যদি তাদের মধ্যবর্তী কোণটা থিটা না নিয়ে, আলফা না নিয়ে আমরা কি নিই, 90 ডিগ্রি মাইনাস আলফা নিই। ওকে, তাহলে আমরা দেখতে পাবো যে সেটা হবে p² + q² + 2pq cos 90 ডিগ্রি মাইনাস আলফা, নট আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা তার রুট। তাহলে আমরা আবার বোথ সাইড স্কোয়ার করবো, এটা 3-এরটা 9 হয়ে যাবে, আর এই রুটটা জাস্ট বাইরে চলে আসবে, পড়ে থাকবে p² + q²। ওকে, আর রাইট হ্যান্ড সাইডে জাস্ট আমরা যেটা করব, বোথ সাইড স্কোয়ার করলে এটার জাস্ট রুটটা উঠে যাবে, p² + q² + 2pq cos 90 ডিগ্রি মাইনাস আলফা, দ্যাট ইজ সাইন আলফা। এইবার আমরা যেটা করব, 2pq সাইন আলফা আর 2pq cos আলফা এদেরকে একা রাখছি, বা এখান থেকে একটু সলভ করলেও হয়। 2pq cos আলফা সেটা হয়ে পড়বে, এখানে 25খানা আছে আর এখানে একটা পেয়ার আছে, তাহলে একটা যদি মাইনাস হয়ে যায় 24 থেকে, পড়ে থাকে 25 থেকে, একটা যদি মাইনাস হয়ে যায় পড়ে থাকে 24টা p² + q²। আর এখান থেকেও যদি একটা মাইনাস হয়ে যায়, তাহলে 2pq cos, আর cos নয় বা
সাইন আলফা সেটা হয়ে পড়বে 9 থেকে একটা পেয়ার বাদ দিলে আমার কাছে পড়ে থাকে 8টা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইবার যদি আমি বলি যে জাস্ট এই 1 নাম্বার থেকে 2 নাম্বারকে বিয়োগ করে দাও, এই না বিয়োগ না ভাগ, আর সেটা 1 নাম্বার থেকে 2 নাম্বার না, 2 নাম্বার থেকে 1 নাম্বার, কারণ আমাদের ট্যান আলফা দরকার। ট্যান আলফা পেতে গেলে সাইনটা ডিভাইডেড বাই কস এইটা করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে 2 ডিভাইডেড বাই 1 করে পাই। 2 ডিভাইডেড বাই 1 যদি করি তাহলে 2 নাম্বারে আছে, 2 নাম্বারের লেফট হ্যান্ড সাইডে আছে 2 পি কিউ সাইন আলফা, 1 নাম্বারের লেফট হ্যান্ড সাইডে আছে 2 পি কিউ কস আলফা, কস আলফা। 2 নাম্বারের রাইট হ্যান্ড সাইডে ছিল 8 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 8 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর 1 নাম্বারের রাইট হ্যান্ড সাইডে ছিল 24 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে ডান। চলো তাহলে 2 পি কিউ কেটে গেল, পড়ে থাকছে সাইন আলফা বাই কস আলফা দ্যাট ইজ ট্যান আলফা, আর এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা কেটে গেল, 8/24 মানে হচ্ছে 1/3 কেটে গেলে 8×3=24, ঠিক? তাহলে আমাদের কাছে ট্যান আলফা ইজিক্যাল টু 1/3, এটা আমাদের কাছে চলে এলো। আর এই প্রুফটাই করতে বলেছিল, তো আমাদের কাছে প্রুফটা আমরা লিখে দেবো, ঠিক? চলো 2 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। 2 নম্বর প্রশ্নতে বলেছে যে ভেক্টর এ এটা, তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর আই ক্যাপ মাইনাস জে ক্যাপের দিকে এর উপাংশ নির্ণয় করতে হবে। তাহলে এর উপাংশ নির্ণয় করতে গিয়ে প্রথম কথা এখানে কিন্তু ভেক্টর দিয়ে দিয়েছে, ঠিক? তাহলে আমাদের এগুলো ভেক্টর উপাংশ বার করতে হবে, পয়েন্ট টু বি নোটেড, ভেক্টর উপাংশ বার করতে হবে, ঠিক? স্কেলার উপাংশ যেমন আমরা a ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টর তার মড এটা বার করতাম, সেটা কিন্তু না, জাস্ট এ ডট বি তো করতেই হবে, তার সাথে ওই দিক বরাবর একটা একক ভেক্টর আমাদেরকে নিয়ে নিতে হবে। চলো করতে থাকি, আস্তে আস্তে বুঝতে পারবে। এ ভেক্টর সেটা দিয়ে দিয়েছে, আর আমি ধরে নিচ্ছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ সেটা হয়ে গেল বি ভেক্টর, আর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ সেটা হয়ে গেল সি ভেক্টর, ঠিক? এ ভেক্টরটা কত দিয়েছে দেখে নিই। এ ভেক্টর দিয়েছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। ওকে ডান। তাহলে আমি যদি বলি এ ভেক্টর এর উপাংশ কোন দিকে, কোন দিকে? বি ভেক্টর এর দিকে, এর দিকে। তাহলে বি ভেক্টরের দিকে হলে একটা বি ভেক্টর বরাবর একটা একক ভেক্টর নিয়ে নেবো, সেটা কোন ভেক্টর? একক বি ভেক্টর, দ্যাট ইজ বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মড। এটা যদি আমি গুণ করে নিই, তোমরা যে প্রসেসটা জানো তার সাথে যদি এই জিনিসটা গুণ করে নিই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বার হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, ঠিক? আচ্ছা চলো, তাহলে এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের দিকে যদি আমরা করি, দ্যাট উইল বি এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মড, বি ভেক্টরের মড। এটা তো পেলাম মানটা, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? জাস্ট বি ভেক্টরটা তুলে নেবো আমরা, ব্যাস এই গেল ভেক্টর। বললাম না যে বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মড নিয়ে নিলে বি ভেক্টর বরাবর একটা একক ভেক্টর পেয়ে যাবো, সেটা ওর সাথে ইন্টু করে দিতে হবে, ঠিক? আমরা যেটা জানতাম এ ডট বি এর সাথে ওই জিনিসটা গুণ করে দিতে হবে। চলো দেখা যাক তাহলে কীরকম আসে। এ ডট বি এই দুটোর যদি ডট প্রোডাক্ট করো তাহলে তোমরা বুঝতে পারছো 3×3 আর 2×2, 3 আর 2 5, 3×3 আর 2×2 5, আর নিচে হবে রুট ওভার বি ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে ডান। চলো তার সাথে বি ভেক্টর শুধু গুণ আছে, শুধু বি ভেক্টরটা গুণ আছে। বি ভেক্টর কি? আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ওকে ডান। তাহলে এটা হয়ে গেল 5/√2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা তোমাদের অ্যান্সার। এর পরবর্তী মাত্রার দিকে যদি আমি যাই, মানে এই পরবর্তী পার্টের দিকে যদি আমি যাই, তাহলে সেটা কীভাবে করবো? একই প্রসেসে আমরা এগিয়ে যাবো, ঠিক আছে? সেটা চলো দেখা যাক। চলো ওকে চলো, তাহলে সেটা হয়ে যাবে এ ভেক্টর এর উপাংশ কোন দিক বরাবর? এবার সি ভেক্টর বরাবর, এর উপাংশ সি ভেক্টর বরাবর, সি ভেক্টর বরাবর। সেটা কি হবে? এ ডট সি, অবশ্যই এ ডট সি ডিভাইডেড বাই সি ভেক্টরের মড, তার সাথে সি ভেক্টরের দিকে বলেছে তাই সি ভেক্টর একটা ইন্টু হয়ে যাবে, ঠিক? এটা আমি দেখছিলাম, শুধুমাত্র এইটুকুটা করলে পরে অ্যান্সারটা মিলছিল না, তার সাথে সি ভেক্টরটা একটা ইন্টু করতে হবে, কারণ সি ভেক্টরের দিকে না, এটা ভেক্টর উপাংশ, উপাংশ হলেও এটা কিন্তু ভেক্টর উপাংশ। ওকে ডান। তাহলে এ ডট সি করা যাক। এ ডট সি মানে এ ডট সি এটা, তাহলে 3×3 মাইনাস 2×2, তাহলে 3 - 2 দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই সি ভেক্টরের মান দ্যাট ইজ রুট ওভার 1 স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার, আর তার সাথে সি ভেক্টরটা শুধুমাত্র দ্যাট ইজ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে আমাদের কাছে এলো 1 ডিভাইডেড বাই 1 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে সেটা কত পড়ে থাকবে? অনলি ওইটাই পড়ে থাকবে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। এইগুলো আমাদের দুটো অ্যান্সার। ওকে আচ্ছা, এটা ও নো 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 নো, একদম না, একদম না। এটা কি হলো? এটাতে √2 আসবে নিচে। ওহো, এটা √2 আসবে নিচে, ঠিক? এটা √2 আসবে নিচে, ঠিক? আচ্ছা চলো তাহলে
ভুল হয়েছে কেন? ও আমি বললাম না এই বি ভেক্টর বাই বি ভেক্টরের মডটা আরেকটা নিতে হবে। এটা তো করতামই। এবারে বি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর নিতে হবে, দ্যাট ইজ বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মড। এটা আমার নেওয়া উচিত ছিল। তাহলে নিচে আরেকটা √2 হবে, আর নিচে আরেকটা √2 হলে এটা জাস্ট 2 হয়ে যাবে। ঠিক একই রকমভাবে এখানেও নিচে একটা √2 নিতে হবে, সি ভেক্টরের আবার একটা মড। ঠিক নিচে একটা 2 আসবে, আর 2 না অ্যাকচুয়ালি √2 আসবে, 2 না √2 আসবে। ওকে, তাহলে √2 সেটা হয়ে গেল 2, তাহলে 1/2 i ক্যাপ মাইনাস জে ক্যাপ। আশা করি জিনিসটাতে কোনো অসুবিধা নেই। আমরা এটা বার করতামই a ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মড, কিন্তু আমাদের এখানে ভেক্টর উপাংশ বার করব কোন দিক বরাবর? বি ভেক্টরের দিকে। তাহলে বি ভেক্টরের দিকে ভেক্টর পেতে গেলে কি করব আমরা? বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মড, মানে বি ভেক্টরের দিক বরাবর একটা একক ভেক্টর, সেটা কি করে পাওয়া যায়? কোনো ভেক্টরের একক ভেক্টর কি করে পাওয়া যায়? ওই ভেক্টরটা ডিভাইডেড বাই ওই ভেক্টরের মানটা। ঠিক এই জন্য অনেক সময় কী হয়, মানে প্রশ্নটা ভালোভাবে পড়তে হয়। আমার একটু মিসকনসেপশন তৈরি হয়েছিল এবং আমি দেখলাম যে উত্তরটাও আমার ম্যাচ করছে না, ভুল কোথাও একটা হচ্ছে। প্রশ্নটা পড়লাম আরেকবার, দেন আমি বুঝতে পারলাম যে আমি এই জায়গাতে একটা একক ভেক্টর নিইনি, এটা আমার ভুল হয়েছিল। যাই হোক, এই গেল আমাদের নেক্সট অঙ্ক, 2 নম্বরের ম্যাথ। এবার আমরা 3 নম্বর ম্যাথের দিকে চলে যাই। চলো 3 নম্বর ম্যাথটা কী বলেছে দেখে নিই। চলো 3 নম্বরের ম্যাথটা কী বলেছে? 3 নম্বরের ম্যাথটা বলেছে একটি বল ভেক্টর এফ, এটা দিয়ে দিয়েছে এত একক, এবং সরণ ভেক্টর এত, এর মধ্যে কোণ নির্ণয় করো। প্রথম কথা, তাহলে এফ ভেক্টরটা প্রথমে ড্র করি, আমি ড্র না মানে রাইট করি, দ্যাট ইজ এফ ভেক্টর শুড বি ইজিক্যাল টু 3i ক্যাপ 3i ক্যাপ প্লাস না 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ডান। চলো, আর ডি ভেক্টরটা তোমাদের বলে দিয়েছে এখানে, ডি ভেক্টরটা তোমাদের বলে দিয়েছে 3 4 2, 3 4 2, তাহলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এদের মধ্যবর্তী দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করার প্রসেসটাই হচ্ছে cos থিটা আমাদের দরকার। cos থিটা কী করে পাবো? এফ ডট ডি ডিভাইডেড বাই এফ ভেক্টরের মড গুণিত ডি ভেক্টরের মড। চলো ডান। তাহলে এফ ডট ডি দ্যাট ইজ 3 দুগুণে 6, 3 4 12, আর এখানে 2 1 -2। ডান। নিচে রুট ওভার এখানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 1 স্কোয়ার 1, আবার রুট দিয়ে পরে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 প্লাস 2 স্কোয়ার 4। তাহলে আমাদের কাছে কত এলো cos থিটা মানটা? দ্যাট ইজ 12 আর 6 18 - 2, দ্যাট ইজ 16 ডিভাইডেড বাই রুট ওভার 9 4 13 রাখে 14, রুট 14 গুণিত রুট 16 আর 4 20 আর 9 29। এটা গেল আমাদের কাছে ব্যাপারটা। এটার যদি আমি মান বার করি তাহলে আমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে রুট ওভার 14 সেটা হচ্ছে 3.74, টোটালটা করবো একবারেই 3.74 ইন্টু রুট 29 5.38। ওকে, আর এদের যদি গুণ করি 3.47 সাথে 5.38, তাহলে আমরা পাচ্ছি এখানে 16 ডিভাইডেড বাই 20.14 এটা পাচ্ছি। তাহলে আমাদের কাছে থিটা চলে আসবে, এটার আর কি মানে কস ইনভার্স চলে আসবে। কস ইনভার্স 16 ডিভাইডেড বাই 20.14, সেটা কত দেয় না 16 ডিভাইডেড বাই 20.14, এটা দেন কস ইনভার্স সেটা আমরা পেলাম 37.37, 37.39 ডিগ্রি। এত ডিগ্রি আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক, ডিরেক্ট এই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এইবার বলেছে নেক্সট একটা এর পার্ট আছে, সেটা বলছে আমাদের মধ্যে কোণ কত, আর ডি ভেক্টরের ওপর এফ ভেক্টরের অভিক্ষেপ বার করাটাও কিন্তু ওই আমাদের উপাংশ বার করার মতোই না, ওইটারই আরেকটা নাম। অভিক্ষেপ বার করতে বললেও আমরা কিন্তু উপাংশই নির্বাচন করব, উপাংশ বার করব। ঠিক আছে, চলো তাহলে উপাংশ কী করে বার করব? ডি ভেক্টরের দিকে এফ ভেক্টরের ডি ভেক্টরের ওপর মানে ডি ভেক্টরের দিক বরাবর এফ ভেক্টরের অভিক্ষেপ কত। চলো তাহলে সেটাও দেখে নিই। দ্যাট ইজ হবে কত সেটা এফ ডট ডি, আর যার দিকে বলে তার মড ভ্যালুটা। তো এফ ডট ডি ডিভাইডেড বাই ডি এটা হলো, তাহলে cos থিটার সাথে যদি আমি এফ ভেক্টরটা গুণ করি তাহলে এটা পেয়ে যাবো। তাহলে এটাকে লিখতে পারি কি, যে দেখো না এটা লিখতে পারি কি না, জাস্ট এইটুকু বলো। এফ ভেক্টরের মড দিয়ে গুণ করলাম, ভাগ করলাম, কোনো অসুবিধা নেই, হওয়ার কথা নয়। তাহলে এফ ডট ডি ডিভাইডেড বাই এই যে টোটাল জিনিসটা, এটা কত এলো আমাদের কাছে? cos থিটা। এটা কত এসছে আমাদের কাছে? cos থিটা। ডান। তাহলে cos থিটা। ঠিক, আর তার সাথে এফ ভেক্টরের মড, সেটা আমরা অভিক্ষেপ পেয়ে যাব।
দ্যাট ইজ নাথিং বাট অভিক্ষেপ, বা ইংরেজিতে বললে প্রজেকশন, ঠিক। অভিক্ষেপটা এইটা পাবো, ঠিক। ওকে, তাহলে কস থিটা আমরা পেয়েছি 16/20.14, 16/20.14 গুণিত এফ ভেক্টরের মড। এফ ভেক্টরের মড কত? দ্যাট ইজ √14, তাহলে দেখি এটার মান কত দিচ্ছে, তারপর দেখা যাক। তাহলে হচ্ছে 16 × √14 ডিভাইডেড বাই 20.14 দিস ইজ 2.97, এটাই আমাদের অভিক্ষেপ, 2.97, এটাই আমাদের অভিক্ষেপ, ঠিক। দেখো এখানে কিন্তু ভেক্টর প্রজেকশন বার করার কোনো প্রয়োজন পড়লো না, যেটা আমরা সেকেন্ড ম্যাথ না আগের ম্যাথটাতে আমরা কিন্তু ভেক্টর প্রজেকশন বার করেছিলাম, বা ভেক্টরের যে উপাংশ বিভাজন সেটা কিন্তু আমরা এখানে করেছিলাম আগের ম্যাথটাতে, এখানে সেটা করার প্রয়োজন পড়লো না, ঠিক আছে। চলো এরপর আমরা 4 নম্বর ম্যাথের দিকে চলে যাই। ব্যাপারটা হচ্ছে এই প্রকৃতি পরিবর্তনের কারণে ন্যাচারাল ক্লাইমেট, এই যে প্রকৃতি পরিবর্তন হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, এখানে কিন্তু নিজের শরীরটাকে কারণ স্বাস্থ্যের সম্পদ, সেইটাকে ভালো রাখা অনেক অনেক বেশি জরুরি, ঠিক। বেশি ঠান্ডা খাওয়া, বেশি আইসক্রিম খাওয়া, আইস জাতীয় জিনিসগুলো খাওয়া, ঠান্ডা জিনিস, সেগুলো কিন্তু অনেক বেশি অ্যাভয়েড করতে হবে আমাদের সুস্থ থাকতে গেলে। ওকে, চলো 4 নম্বর প্রশ্নের দিকে চলে যায়। 4 নম্বর প্রশ্নতে বলেছে একজন লোক দক্ষিণ দিকে 2 মিটার/সেকেন্ড বেগে চলছে, আচ্ছা মানে হাঁটছে। তার মনে হলো ঠিক পূর্ব দিক থেকে বায়ুপ্রবাহ হচ্ছে। লোকটি দ্বিগুণ বেগে চলতে শুরু করলে তার মনে হয় ঠিক দক্ষিণ পূর্ব থেকে বৃষ্টি বলছে, আর ওই বৃষ্টি হলো না, সেই জন্য বৃষ্টি বলা হয়ে যাচ্ছে, বায়ুপ্রবাহ হচ্ছে। তাহলে আলটিমেটলি বায়ুপ্রবাহের বেগ কত? বেগের সাথে সাথে তার মান বলার সাথে সাথে তার দিকও এখানে নির্বাচন করে দিয়েছে, আমরাও নির্বাচন করব। ওকে, চলো তাহলে দেখে নিই আমরা। তাহলে প্রশ্ন তো আমাদের পড়া কমপ্লিট, এবার আমরা করব সেটা সলিউশনের দিকে। ওকে, তাহলে চলো দেখা যাক কীভাবে সলিউশনটা করা যায়, ঠিক। তাহলে মানুষটা যখন দক্ষিণ দিকে 2 মিটার/সেকেন্ড বেগে হাঁটছে, দক্ষিণ দিকে, ঠিক দক্ষিণ দিকে একদম নিচের দিকে 2 মিটার/সেকেন্ড বেগে ও হাঁটছে, তখন ওর মনে হলো যে বৃষ্টিটা আসছে বলে মনে হচ্ছে পূর্ব দিক থেকে, বাট পশ্চিমের তো দিকে রে বাবা, পূর্ব দিক থেকে বাট পশ্চিমের দিকে। আমি এটাকে ধরে নিলাম ভেলোসিটি অফ রেন, ঠিক। তাহলে তার এটা মনে হলো, কি বলেছে এটা, তার মনে হলো না, তাহলে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা হচ্ছে ওটা, ঠিক। তাহলে আমরা যেটা জানি, আমরা নিজের প্রসেসে যাব, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ রেন মাইনাস ভেলোসিটি অফ ম্যান, এই গেল ব্যাপার, ঠিক। এখন গল্পটা দাঁড়ালো, তাহলে আমাদের ভেলোসিটি অফ রেন কত দাঁড়ালো? ভেলোসিটি অফ রেন দাঁড়াবে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান প্লাস ভেলোসিটি অফ ম্যান। ওকে, তাহলে সব এগুলো ভেক্টর প্রসেসে আমরা এগোবো। ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান জানি না, সেটা আমরা আমরা ডিরেকশনটা জানি, বাট আমরা এরকম জানি না কিছু, ঠিক। প্লাস ভেলোসিটি অফ ম্যানটা কত 2, সেটা 2 না লিখে -2 জে ক্যাপ, এটা আমরা লিখছি কারণ নিচের দিকে, ঠিক। এটারও আমরা ডিরেকশন জেনে গেছি যে পজিটিভ এক্স অ্যাক্সিস টু নেগেটিভ এক্স অ্যাক্সিস, তার ফলে এখানে মাইনাস আই ক্যাপ আমরা বসাতেই পারি, এই প্লাসটাকে আমি উঠিয়েই দিচ্ছি, তাহলে সুবিধা হবে, কোনো টেনশন থাকবে না, ঠিক। ওকে, চলো এটা আমরা পেলাম ভেলোসিটি অফ রেন, ঠিক। আচ্ছা, সেকেন্ড কেসে বলছে, কেস নাম্বার 2তে বলছে যে যদি তিনি দ্বিগুণ বেগে হাঁটতে শুরু করেন, দ্যাট ইজ 2 দুগুণে 4 বেগে হাঁটতে শুরু করেন, সেই নিচের দিকে হাঁটতে শুরু করলো, 2 পরিবর্তে 4 মিটার/সেকেন্ড বেগে তিনি হাঁটতে শুরু করলেন, তখন তার মনে হচ্ছে যে বায়ুপ্রবাহ হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে, মানে এই দিক থেকে মনে হচ্ছে, ঠিক দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে। ওকে, চলো তাহলে কি হবে না, সেক্ষেত্রে হয়ে যাবে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, সেটা কি হয়ে যাবে সেকেন্ড কেসের জন্য ভেলোসিটি অফ রেন মাইনাস ভেলোসিটি অফ ম্যান। ওকে, ডান। তাহলে ভেলোসিটি অফ রেন আমরা কিন্তু এটা পেয়েছিলাম, তাহলে আমরা জাস্ট এই জিনিসটা পুট করবো, মাইনাস ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ। ওকে, ডান। মাইনাস ভেলোসিটি অফ ম্যান কত, আবার সেই -4 জে ক্যাপ। ওকে, তাহলে আমাদের কাছে এলোটা কি, কিছু কি ভুল করা হচ্ছে? ভেলোসিটি অফ রেন এটা ঠিক বসিয়েছি, হ্যাঁ কোনো অসুবিধা নেই, ভেলোসিটি অফ রেন ঠিক আছে। এখান থেকে যদি আরামটা বার করতাম কি সুবিধা হতো কি একটু, ঠিক আছে করা যাক। মাইনাস ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান আই ক্যাপ, তো আই ক্যাপই থাকলো, আর এটা +4 জে ক্যাপ -2 জে ক্যাপ, তাহলে +2 জে ক্যাপ। ওকে, ডান, বোঝা গেল। তাহলে এটা যদি হয় ভেলোসিটি অফ রেন, এটাকে যদি আমরা ভেলোসিটি অফ রেনেই রেখে দিই, বাট ভেলোসিটি অফ রেনটা কোন দিকে আমরা বুঝে গেছি যে এই ক্ষেত্রে ভেলোসিটি অফ রেন, ঠিক আছে, ভেলোসিটি অফ রেন সত্যিকারের যেটা,
সেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে সেটা বসিয়ে দিলেও হয়, বা শুধু ভেলোসিটি অফ রেন আমি যদি এখানে বসিয়ে দিই কোনো আপত্তি আছে কি? কোনো আপত্তি থাকার কথা নয়, এটা ডিরেকশন আমরা জানি না। চলো এটাই যদি আমি বসিয়ে দিই ভেলোসিটি অফ রেন, চলো ঠিক এটা। এখন ব্যাপারটা হচ্ছে যে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা নাকি তার মনে হচ্ছে যে দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকের দিকে যাচ্ছে, এমনি একটা ব্যাপার, ঠিক। তাহলে সেইটা যদি হয় তাহলে প্রত্যেকটা উপাংশ কী হবে, আমাদের পজিটিভ হবে, প্রত্যেকটা উপাংশ পজিটিভ হবে। তাহলে ডেফিনেটলি ভি আর সেটাও 2 হতেই হবে, ভি আর সেটাও 2 হতেই হবে। আর তো কোনো উপায় নেই, ভেলোসিটি অফ রেন সেটাকে এর সাথে সমান হতে হবে, এর উপাংশের সাথে এর উপাংশ একই হতেই হবে, তবে তো সেটা উত্তর পূর্ব দিক দিয়ে যায়। উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিমের দিকগুলো মানে কি একদম 50-50-তে যায়, মানে 50-50% ডিভিশন করে নেয় 90 ডিগ্রিটাকে, এদিকে 45 ডিগ্রি এদিকে 45 ডিগ্রি, ঠিক, এটা 45 এটা 45, তাহলে ওর এদিক বরাবর মান আর এদিক বরাবর মান সমান হয়। দুটো ভেক্টরের মান সমান হলে তবেই তো তাদের লব্ধিটা মাঝখান দিয়ে যায় রে বাবা, ঠিক। অবশ্যই তাহলে ভি আর ইজিক্যাল টু 2 হতেই হবে। তাহলে আমাদের কাছে যেটা দাঁড়ালো, আমার একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, ভেলোসিটি অফ রেনটাকে 2 হতে হবে, কিন্তু 2 না, এটা 2 না, এটাতে গন্ডগোল হচ্ছে কোথাও একটা। ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা মনে হচ্ছে রাইট টু লেফট আসছে, ঠিক, রাইট টু লেফট আসছে। এখান থেকে ভেলোসিটি অফ রেনটা রেখে দিলেও চলে যেত, অসুবিধা কিছু হতো না, কারণ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান এটা চেঞ্জ হবে, কিন্তু ভেলোসিটি অফ রেনটা কোনো দিন চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে ভেলোসিটি অফ রেন আমাদের আফটার অল চাই, তাহলে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান এটাকে তুলে দেওয়া বেটার, এটাকে এলিমিনেট করা বেটার। তাহলে ভি আর সেটা আমরা লজিক দিয়ে বুঝিয়ে দিলাম যে ভিআরটাকে 2 হতেই হবে, আর ভিআরটা যদি 2 হতে হয় এই কেসটাতে, ঠিক, ভিআরটাকে যদি 2 হতে হয়, বা ভিআরটাকে যদি আমি বাদ দিই, ভিআরটাকে যদি 2 হতে হয় তাহলে তো আমাদের এখানে ইয়ে হয়েছে ভি আর এম এর গল্পতে যদি আসি, এই জায়গাটা আমি একটু মুছলাম, ভি আর এম এর গল্পতে যদি আমরা আসি এই ক্ষেত্রে, নাহলে সেকেন্ড কেসে কী বলেছে আমাদের, সেকেন্ড কেসে আমাদের বলেছে যে সেকেন্ড ক্ষেত্রে বৃষ্টিটা, এই বায়ুপ্রবাহটা যেন দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে, যাচ্ছে কোন দিকে, উত্তর পশ্চিমে, যাচ্ছে কোন দিকে, উত্তর পশ্চিমে, দক্ষিণ পূর্ব থেকে এলে যেতে তাকে হবে উত্তর পশ্চিমে, ঠিক, বোঝা গেল, উত্তর পশ্চিমে। উত্তর পশ্চিমে হতে গেলে তাকে ওয়াইটা তার পজিটিভ বাট এক্সটা তার নেগেটিভ, ওয়াইটা তার পজিটিভ, হ্যাঁ পেয়ে গেছি, এক্সটা তার নেগেটিভ, অর্থাৎ এই যে জিনিসটা আছে এটাকে কিন্তু নেগেটিভ জে অ্যাক্সিস, নেগেটিভ আই অ্যাক্সিস বরাবর বা নেগেটিভ আই ক্যাপ বরাবর থাকতে হবে, বোঝা গেছে কথাটা? ওকে, চলো এখন যদি আমরা ডিরেক্ট যদি এই জায়গা থেকে করি আমার মনে হচ্ছে বেটার হবে। দ্যাট ইজ আমরা এখানে করলাম, এখানে করে পরে আমরা যদি ছেড়ে দিই, এখানে করে পরে আমরা যদি ছেড়ে দিই, এখানে করে পরে আমরা যদি ছেড়ে দিই যে ভি আর এর এই মানটা আমরা পেয়েছি, ঠিক। সেকেন্ড কেসে এই গল্পটা দাঁড়ালো, সেকেন্ড কেসে এই গল্পটা দাঁড়ালো যে এইটা, ঠিক, এইটা, ঠিক, ঠিক, এইটা গল্পটা দাঁড়ালো, ঠিক। এইবার সেকেন্ড কেসে ভি এম এর মান আমরা জানি -4 জে ক্যাপ, -4 জে ক্যাপ, তার আগে মাইনাস আছে তাই +4 জে ক্যাপ, এটা হলো ভি আর, ঠিক। তাহলে আবার ভি আর দাঁড়িয়ে গেল, দ্যাট ইজ ভি আর এম -4 জে ক্যাপ, ভি আর এম -4 জে ক্যাপ, ঠিক। তাহলে এখানে সেটা ছিল 2, মানে আমি বলতে পারি যে ভি আর এম -2 আই ক্যাপ বলছে, আরও জে ক্যাপ, -2 জে ক্যাপ, ঠিক, বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে জিনিসটা? এইবার যদি আমরা ভিআর এর মান বার করতে যাই তাহলে কিন্তু অনেকটা বেশি সুবিধা হবে। চলো তাহলে দেখে নিই। তাহলে যদি আমরা এখানে মানটা পুট করি যে ভিআর এর এই মানটা পেয়েছি আমরা, এখানে আমরা জাস্ট ভিআর এর মানটা পুট করব, এটা করার দরকার পড়বে না। এই মানটা যদি আমরা পুট করি তাহলে আমরা কি পাবো, চলো দেখে নিই। ভিআর এর মানটা পুট করছি, ভি আর এম, ঠিক আছে, এটা কোন দিক বরাবর ছিল, তাহলে এটা নেগেটিভ আই অ্যাক্সিস বরাবর ছিল, এটা তো পুট করতেই হবে, ঠিক, কারণ পূর্ব দিক থেকে যাচ্ছে পশ্চিম দিকের দিকে, ঠিক। তাহলে এখানে মাইনাস এইটা দাঁড়ালো, আর -2 জে ক্যাপ +4 জে ক্যাপ, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি -ভি আর এম আই ক্যাপ +2 জে ক্যাপ, এই গেল ব্যাপার। সেখান থেকে আমরা ভি আর এমটাকে ক্লেম করছি যে এটা ডেফিনেটলি 2, এর মানটা 2 না হলে, যেহেতু এটা বলেছে দক্ষিণ পূর্ব থেকে যাচ্ছে, তার ফলে কিন্তু এটা ডেফিনেটলি দক্ষিণ পূর্ব, তো তাহলে দক্ষিণ পূর্ব থেকে যাচ্ছে কোন দিকে, উত্তর পশ্চিম, ওয়াইটা পজিটিভ, হ্যাঁ ওয়াই পজিটিভ, এক্সট্রা নেগেটিভ, হ্যাঁ এক্সট্রা নেগেটিভ, কোনো অসুবিধা হয়নি, তাহলে আমার অঙ্কটা সঠিক দিকে যাচ্ছে। তাহলে ভি আর এম এর মানটা ডেফিনেটলি 2 হতে হবে। এই মানটা যদি আমি এখানে পুট করি, এই মানটা, তাহলে -2 আই ক্যাপ -2 জে ক্যাপ, এটা গেল ভি আর, অর্থাৎ রিয়েল ভ্যালু অফ ভেলোসিটি অফ রেন এটা। তাহলে যদি এর মান বার করি, ভি আর তার মড বার করি, দ্যাট উইল বি √, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, মানে -2 স্কোয়ার 4,
-2 স্কোয়ার 4, 4 4 8, √8 মানে হচ্ছে 2√2 মিটার পার সেকেন্ড। এটাই আমার জায়গাতে একটু সিলি মিস্টেক হয়ে গেছিলো। এবং তার সাথে আরেকটা জিনিস, দ্যাট ইজ এর ডিরেকশন কোন দিকে হবে, কোন দিকে বরাবর, নেগেটিভ দিকে, অর্থাৎ নেগেটিভ। কোনটা নেগেটিভ হয়, এটাও নেগেটিভ, অর্থাৎ এই দিকে যাচ্ছে। তাহলে আসছে কোন দিক বরাবর, কোন দিক থেকে আসছে না, উত্তর পূর্ব দিক থেকে আসছে। দিস ইজ নর্থ ইস্ট সাইড, হ্যাঁ ডেফিনেটলি। তাহলে এখানে আমরা বলবো উত্তর পূর্ব দিক থেকে আসছে এবং তার মান হচ্ছে 2√2 মিটার পার সেকেন্ড, 2√2 মিটার পার সেকেন্ড। আরেকটা হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে আসছে, ঠিক, দিক থেকে আসছে। এই গেল আমাদের 4 নম্বরের ম্যাথটা। ঠিক, এটা একটু জটিল না, জাস্ট আপেক্ষিক বেগ, এই জায়গার গল্পটা একটু সাবধান থাকতে হয়। কখন মাইনাস বসাবো, কখন প্লাস বসাবো, সেই সমস্ত জিনিসটা আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হয়, নাহলে কিন্তু ভুল হবার সম্ভাবনা বিরাট। ওকে, ভুল হবার চান্স কিন্তু খুব বেশি পরিমাণেই থাকে। ঠিক, আদারওয়াইজ এমনি অঙ্কগুলো কিন্তু বেশ ভালো, খারাপ না। এবং ডেইলি লাইফের সাথে আমরা এক্সাম্পল দিয়েও বোঝাতে পারি, সুবিধাও হয়, বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। 5 নম্বর ম্যাথ কী বলেছে, একটি চলন্ত ট্রেন থেকে হঠাৎ ব্রেক কষায় ব্যাংক থেকে, মানে ট্রেনের যে র্যাকগুলো থাকে যেখানে মালপত্র আমরা বোঝাই করি, সেখান থেকে একটি বাক্স নিচে পড়লো। ট্রেনটির মন্দন যখন 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দন মানে পিছন দিকে, 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে ডান। আর নিচের দিকে ত্বরণ কাজ করছে, দ্যাট ইজ অভিকর্ষজ ত্বরণ, দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে বস্তুটা কোন দিক বরাবর পড়বে না, এদের লব্ধি বরাবর পড়বে। ডান, চলো বুঝে গেছি। তাহলে লব্ধিটা যদি আমি বার করতে চাই, আচ্ছা কি বলেছে, কোনো যাত্রী কোন অভিমুখে পড়তে দেখবে, এখানে যেখানে উত্তর দিয়েছে উল্লম্বের সাথে কোনটা বার করেছে, তাহলে আমরা উল্লম্বের সাথে কোনটা বার করব, দিস ইজ এই কোনটা যদি আমাদেরকে বার করতে হয়, তার আমরা কীরকম নিচে এখানে জাস্ট অ্যাঙ্গেলটা বার করছে না। ঠিক আছে, চলো আমরা অ্যাঙ্গেলটা বের করে নেবো, যে কোনো একটা নিলে হলো। ট্যান থিটা আমরা নিচ্ছি, ট্যান থিটা হচ্ছে লম্ব, এটাই এই যে ত্রিভুজটা যদি আমি নাম দিই ABC, এই ত্রিভুজটার এটাই কিন্তু লম্ব। ঠিক, ABC সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব AC, আর ভূমি হচ্ছে BC, এটা হচ্ছে ভূমি। তাহলে AC ডিভাইডেড বাই BC, এসিটা কি, এসিটাই তো এইটা 1.2, আর বিসিটা হচ্ছে আমাদের কি, অভিকর্ষজ ত্বরণ, দ্যাট ইজ 9.8। এটার ভ্যালুটা আমরা একটু দেখে নিই যে এটার ভ্যালুটা কত দিচ্ছে, 1.2 ডিভাইডেড বাই 9.8। ওকে, তার ট্যান ভ্যালু নেব, তাহলে আমাদেরকে সেটা দাঁড়ালো 6.98 ডিগ্রি। এটা আমাদের কাছে থিটাটা এলো 6.98 ডিগ্রি, বা এটাকে বলা যেতে পারে অলমোস্ট 7 ডিগ্রি। কার সাথে কোণ করেছে, উল্লম্বের সাথে কোণ করেছে। এটা অন্যভাবেও বার করা যায়, অন্য কোণটাও বার করা যেত, এর সাথে কোণটাও বার করা যেত, দ্যাট উইল বি মোটামুটি 82 ডিগ্রি। ঠিক, কারণ এর টোটালটা তো 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা 82 ডিগ্রি হতো। ঠিক, অনুভূমিকার সাথে নিতে পারতাম, যেহেতু এখানে উত্তরটা ওইভাবে দিয়েছে তাই আমাকে ওইভাবে বার করতে হলো। ঠিক, আদারওয়াইজ তোমরা যদি অনুভূমিকের সাপেক্ষেও বার করো, পরীক্ষা হলে তো আর সেটা অ্যান্সার মেনশন করা থাকে না, তাহলেও কিন্তু কাটার কোথাও জায়গা নেই, উল্লম্বের সাথে পড়বে। চলো হয়ে গেছে। 6 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। 6 নম্বর প্রশ্ন, সেখানে কি বলেছেন না, সকাল 10টায় একটি জাহাজ এ অপর একটি জাহাজ বি এর থেকে 40 কিলোমিটার পূর্বে আছে। এ জাহাজ বি জাহাজের থেকে, এটা যদি বি জাহাজ হয়, সে বি জাহাজ থেকে 40 কিলোমিটার পূর্বে এ জাহাজ আছে। এখানে আছে এ জাহাজ, এটা হচ্ছে 40 কিলোমিটার, এটা কত না 40 কিলোমিটার। আচ্ছা ডান। এবারে এ কিছুটা কাছে এসে এ ড্যাশ পজিশনে এলো, আর বি কিছুটা দূরে গিয়ে এইসব জায়গাতে গিয়ে পরে বি ড্যাশ পজিশনে এলো। ঠিক, এর যে বেগটা দিয়েছে ভেলোসিটি অফ এ, সেটা হচ্ছে 12 কিলোমিটার বেগে, 12 কিলোমিটার প্রতি ঘন্টায়, 12 কিলোমিটার। এর 12 আর এর হচ্ছে 16, বি এর হচ্ছে 16, ভি এর হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা ডান। আর এর হচ্ছে বি এটা হচ্ছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমি ধরে নিচ্ছি যে ধরি টি আওয়ার পর, মানে টি ঘন্টা পর জাহাজ দুটি ন্যূনতম অবস্থানে থাকবে, আর সেই অবস্থানটা আমাদেরকে বার করতে হবে, ন্যূনতম অবস্থানে থাকবে। ওকে ডান। তাহলে টি সময়ে এ কতটা যাবে, টি সময়ে এ যেটা যাবে সেটা হচ্ছে 12টি। হ্যাঁ স্যার 12টি, কোনো অসুবিধা নেই। আর টি সময়ে এ যত দূর গেছে দ্যাট ইজ 16টি। ডিস্টেন্স ইজিক্যাল টু ডিস্টেন্স যদি আমি বলি, ডিস্টেন্স ইজিক্যাল টু ভেলোসিটি ইন্টু টাইম, এখানেও ডিস্টেন্স ইজিক্যাল টু ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে এই যে ডিস্টেন্সটা পড়ে থাকলো সেটা হচ্ছে ডেফিনেটলি 40 মাইনাস 12টি। হ্যাঁ স্যার একদম। আর এদের মধ্যবর্তীতে যে দূরত্বটা থাকবে সেটা হচ্ছে এইটা। ঠিক, এই দূরত্বটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে পাইথাগোরাসের থিওরেম প্রয়োগ করে
হ্যাঁ উপকার নিয়ে পরে আমরা কিন্তু ডেফিনেটলি এই অতিভুজটা বার করতে পারবো, আর সেটাই দূরত্ব হবে মিনিমাম ডিস্টেন্স। ঠিক, তার আগে আমাদেরকে টি বার করতে হবে। তো টি বার করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, টি যদি আমাদেরকে বার করতে হয়, কি দিয়েছে গেছে এদের মধ্যবর্তী দূরত্ব কখন ন্যূনতম হবে আর এই দূরত্বটার মান কত, অর্থাৎ আমাদেরকে কোথাও একটা টি এর ভ্যালু কিন্তু বার করতে হবে। তাহলে আমরা পুট করি, এক কাজ করি, এ ড্যাশ বি ড্যাশ এর মান কত পেলাম, এ ড্যাশ বি ড্যাশ অর্থাৎ অতিভুজ, তার যদি মান বার করি তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্বটা কত 16টি আর ভূমিটা কত 40 মাইনাস 12টি, তাহলে 40 মাইনাস 12টিটা না হয় প্রথমে লিখলাম তার স্কোয়ার প্লাস 16টি তার স্কোয়ার। ওকে, তাহলে এখানে যদি রুট ওভার নিই এবং যদি আমরা এটাকে ক্যালকুলেট করেই নিই সেটাই ভালো হবে। 4 4 16 মানে 1600 মাইনাস 12 গুণিত 4 40 গুণিত 2, তাহলে 12 4 48 দুগুণে 96, একটার সাথে 0 টি প্লাস 12 12 144 টি স্কোয়ার প্লাস 16 টি স্কোয়ার, এই গেল ব্যাপার। আর এটাকে যদি একটু সাজিয়ে করি তাহলে এখানে হচ্ছে 144 আর এখানে 16, তাহলে 150 160, তাহলে 160 টি স্কোয়ার মাইনাস 960 টি প্লাস 1600, সেটা হবে এ ড্যাশ বি ড্যাশ, ন্যূনতম দূরত্ব। এইটাকে কোথাও যদি আমরা আচ্ছা এখান থেকে 16 কমন যাবে, 16 এমন একটা জিনিস কমন নিচ্ছি আমরা যেটার বর্গমূল করা পসিবল, তার ফলে আমরা কি লিখতে পারি যে এ ড্যাশ বি ড্যাশ থেকে যদি আমি 16 কমন নিয়ে 16 যদি রুটের বাইরে আসে তাহলে 4 হয়, 16 কমন নিয়ে নিয়েছি তাহলে 10টি 16 কমন নিলে মাইনাস 16 6 96 এত টি প্লাস 16 নিলে 1600, দ্যাট ইজ 100 দাঁড়ালো আমাদের কাছে। কথাটা বোঝা গেল, কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। ঠিক বোঝা গেছে এতদূর পর্যন্ত। জাস্ট এবারে দ্বিঘাত সমীকরণ আছে, সেটাকে আমরা সলভ করতে হবে। ঠিক সলভ করবো না মানে আমরা একটা দ্বিঘাত বর্গের আকারে স্কোয়ারের আকারে এটাকে সাজাবো। ওকে, দেখো এই জায়গাটাতে একটু মিস্টেক হয়েছে, এই জায়গাটাতে 16 স্কোয়ার বার করেছি না আমরা, তাহলে 16 স্কোয়ার তো 256, এই জায়গাটাতে একটু মিস্টেক হয়েছে 256 টি স্কোয়ার। ওকে, তাহলে এইটা যেটা হয়ে যাবে 256 আর 6 4, দেখো এটা কত দাঁড়াচ্ছে 256 মানে 256, 4 260, 40 300 আর 100তে 400, তাহলে 400 টি স্কোয়ার হবে, 400 টি স্কোয়ার মাইনাস এইটা। তাহলে সেখান থেকেও যদি আমি 16 কমন নিই, 16 কমন নেওয়া যাবে, এটা থেকে প্রথমে যদি 8 কমন নিই, 8 5 40 0, এখান থেকে 8 তো কমন নেওয়া যাবে না, তাহলে আমরা কাজ করব, আমরা 4 কমন নেবো, 4ই কমন নেবো যাতে বাইরে 2 আসে, অসুবিধা নেই, কারণ 4 বাদ দিয়ে আমরা যদি বলি আর কিছু কিন্তু কমন নিতে আমরা পারবো না। তাহলে এটাই আমাদের 400 টি স্কোয়ার মাইনাস 960 প্লাস 1600। ওকে ডান, বোঝা গেছে। এখান থেকে যদি আমরা না নেওয়া যাবে 8-এর পর তো 2 নিচ্ছি, হ্যাঁ নেওয়া যাবে, অসুবিধা নেই কিছু। আমি কাজ করছি 4ই কমন নিচ্ছি, মানে 16 কমন নিচ্ছি অ্যাকচুয়ালি, 4টা বাইরে আনলাম, তাহলে 16 যদি কমন নিই আমি এখান থেকে, তাহলে 16 দুগুণে 32, 16 5 80, হ্যাঁ যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে সুবিধা হয়ে গেল, আর একটু ছোটো হয়ে গেল, 16 6 96 0, 16 6 96 60 হবে, 16 6 96 0 টি প্লাস 16তে হচ্ছে 100। ওকে ডান, বোঝা গেল। এরপর যদি আমি একটু করার চেষ্টা করি আর যদি এগিয়ে যাই আমি, এ ড্যাশ বি ড্যাশটা তাহলে আমাদের কাছে দাঁড়িয়ে যাচ্ছে ওইটা, আর এইটাকে আমরা একটা পূর্ণবর্গ রাশিমালাতে বার করার চেষ্টা করছি, তাহলে 5টি তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5টি ইন্টু 6 নিয়ে নিলাম প্লাস 6-এর স্কোয়ার নিয়ে নিলাম 36, আর দরকার আমাদের 100, তাহলে তার পাশে আবার 64, বোঝা গেল। এবার যদি এটাকে সাজিয়ে লিখি আমরা, সেটা কি 5টি মাইনাস 6 তার হোল স্কোয়ার আসবে, এক্স্যাক্টলি আসবে, প্লাস 64। এইবার এ ড্যাশ বি ড্যাশটা মিনিমাম হবে, আমাদের দরকার মিনিমাম, তাহলে ডেফিনেটলি পূর্ণবর্গ সংখ্যা যেটা একটা টি এর ডিপেন্ডেন্ট, বাকিগুলো প্রত্যেকটা কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট 64 কনস্ট্যান্ট, যা গল্প ঘটবে এই 5টি মাইনাস 6 এর সাথেই ঘটবে। তাহলে এ ড্যাশ বি ড্যাশ যদি মিনিমাম হতে হয় তাহলে 5টি মাইনাস 6কেও মিনিমাম হতে হবে, আর একটা পূর্ণবর্গ সংখ্যা মিনিমাম ভ্যালু হচ্ছে 0, নেগেটিভ তো হতে পারে না রে বাবা, একটা স্কোয়ার টার্ম এটা, ঠিক একটা পূর্ণবর্গ সংখ্যা আছে, এটাকে তো স্কোয়ার টার্ম করে পরে নেগেটিভ তো স্কোয়ার টার্ম করা যায় না, তাহলে সেখান থেকে টি ইজিক্যাল টু এলো 6-এর 5, বা আমরা বলতে পারি 72 ঘন্টা, 72 মিনিট, এর সাথে যদি 60 গুণ করে দাও এত আওয়ার, ঠিক এর সাথে যদি 60 গুণ করে দিই তাহলে 4 5 12 60 আর 12 6 72 মিনিট। কটায় শুরু করেছিল, সকাল 10টায় শুরু করেছিল, তাই তো সকাল 10টায়, তার থেকে 72 মিনিট যোগ করে দেবো আমরা, তাহলে সকাল 10টা প্লাস 72 মিনিট প্লাস 72 মিনিট, ঠিক। আচ্ছা তাহলে 72 মিনিট মানে হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টা হলে 1 ঘন্টা 12 মিনিট,
তাহলে 1 ঘন্টা যোগ করলে 11টা, 12 মিনিট যোগ করলে 12 মিনিট হলে 11টা 12 মিনিট, 11টা 12 মিনিট মানে 11টা 12 মিনিট, 11টা 12 বাজতে তাদের আবার সাক্ষাৎ হবে, সরি তাদের ডিস্টেন্সটা মিনিমাম হবে। আর ডিস্টেন্সটা মিনিমাম হলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা আলটিমেটলি হচ্ছেটা কত, চলো সেটাও তাহলে আমরা বোর্ডটা মুছে পরে একটু পরিষ্কার করে পরে আমরা সেটাও একটু দেখে নিই। ঠিক, চলো এখানটাতে দেখে নিচ্ছি না হয়। ঠিক, চলো তাহলে এখানটাতে যদি আমরা দেখি, আমরা দেখতে পেলাম লাস্ট ইকুয়েশন এসছে এটা, সেখানে যদি আমি টি এর মান এটা বসিয়ে দিই তাহলে তো এই পার্টটা এমনি জিরো হয়ে যাবে। এই পার্টটা যেটা ওইটাকে তো আমরা জিরো করেছি, এই পার্টটা পড়ে থাকতে 64 রুটের ভেতরে, তাহলে 64 রুট কত হয় না 8 হয়। তাহলে এ ড্যাশ বি ড্যাশ কত দাঁড়াবে, এ ড্যাশ বি ড্যাশ দ্যাট ইজ 4, আর রুটের ভিতরে 0 প্লাস 64 জিরো তো হবে না, তাহলে 4 গুণিত রুট ওভার 64। ওকে, রুট ওভার 64 মানে হচ্ছে 8, আর 8 4 32 কিলোমিটার, 32 কিলোমিটার। তাহলে 32 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু তাদের হবে। এটা কিন্তু 6 নম্বরের প্রশ্ন, এটা কিন্তু 5 নয়। ওকে, 6 নম্বরের প্রশ্ন, ভুলে গেলে চলবে না। চলো এক কাজ করি, আমরা না হয় 7 নম্বরের প্রশ্নের দিকে চলে যাই। চলো যাওয়া যাক তাহলে। চলো অঙ্কগুলো একটু ভেবে চিনতে ঠান্ডা মাথায় করতে হবে। অঙ্কের অ্যাপ্রোচ আমি যেটা শিখিয়ে দিচ্ছি দ্যাট ইজ দ্য বেস্ট মেথড, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় একটু ক্যালকুলেশনে মিস্টেক, একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করে, ঠিক আছে, সেগুলো কিন্তু করতে হবে। অঙ্ক করতে পারা না পারা অনেক মাথা ঠান্ডা করে কিন্তু তোমাকে করতে হবে। হয়তো তুমিই পেরে যেতে, আরও যদি আরেকবার ট্রাই করতে মেবি তুমিই পেরে যেতে, ঠিক আছে। সেই ট্রাইটা আমাদের করা হয়ে ওঠে না। যাই হোক, 7 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন বলেছে স্থির জলে একটি নৌকার বেগ, আচ্ছা স্থির জলে একটি নৌকার বেগ ভি, সেটা নাকি স্থির জলে একটি নৌকার বেগটাকে আমি ভি ধরলাম না হয়, √3 গুণ নৌকার বেগটার যে √3 গুণ সেটা নাকি নদীর স্রোতের বেগের দ্বিগুণ। আচ্ছা, নদীর যে স্রোতের বেগ আছে তার দ্বিগুণ। আচ্ছা, 2u এর সাথে সমান স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নদী পারাপার করার চেষ্টা করলে ন্যূনতম দূরত্ব যেতে পারবে। ন্যূনতম দূরত্ব যেতে হলে তাকে এইভাবে বাঁকা হয়ে শুরু করতে হয় আমরা জানি, এবং সে যাতে এই জায়গাতে পৌঁছে, কারণ নদী ওকে কন্টিনিউয়াসলি এইদিকে ঠেলে যাবে, ঠিক, যাতে ও ঠেলে পড়ে এইভাবে বাঁকা হয়েও যেন সোজা হয়ে যেতে পারে। চলো বোঝা গেছে। তাহলে এখন আমরা যদি ফাইন্ড আউট করার চেষ্টা করি যে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, আলটিমেটলি কত ডিগ্রি কোণে ওকে যেতে হবে এই অ্যাঙ্গেলটা, তাহলে প্রথমে এই ছোটো অ্যাঙ্গেলটা বার করি, দেন আমরা 90 ডিগ্রি এখান থেকে অ্যাড করে দেবো, এটা তো 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা বার করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দিস ইজ দ্য নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, আর এটা হচ্ছে স্রোতের বেগ। হ্যাঁ, স্রোতের বেগ। আমাদের দরকার যেটা সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক, আমাদের দরকার যেটা সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দরকার। তাহলে সেইটা যদি পেতে হয় তাহলে তার জন্য লম্ব এটা কি পারপেন্ডিকুলার, আর এটা কি অতিভুজ, অতিভুজ। ওকে ডান। তাহলে লম্ব আর অতিভুজের যখন গল্প হয় তখন আমাদের সাইন থিটা আসে। তাহলে সাইন থিটা সেটা কত হয়ে যাবে, লম্ব দ্যাট ইজ এটা মানে হচ্ছে নৌকার বেগ মানে হচ্ছে ভি আমার ধরা হিসেবে, আর নৌকার বেগ হয়ে গেল, আর নৌকার বেগ না সরি স্রোতের বেগ, আর নৌকার বেগ হচ্ছে ইউ। তাহলে এই দুটো রেশিও নিলে আমাদের কাজ হয়ে গেল, এটাই তো ইউ আর এটাই তো ভি। চলো তাহলে আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ নেওয়া হয়ে গেল। ভি যেটা দাঁড়ালো তার সাথে যদি আমি √3 গুণ করে দিই, নিচেও √3 গুণ করে দিই, কোনো আপত্তি নেই। আর √3 ভি মানে তো 2u, তাহলে 2u ডিভাইডেড বাই তোমাদের কাছে এখানে হচ্ছে ইউ গুণিত √3, কথাটা বোঝা গেছে। ওকে ডান। চলো কিন্তু এখানটাতে আমি নৌকার বেগ ধরেছি ভি, নৌকার বেগটা ধরেছি ভি, তাহলে লম্ব যেটা সেটা তো স্রোতের বেগ, তাহলে এখানে উপরে ইউ হবে আর নিচে হবে ভি, আমার ধরাটাতে একটু গন্ডগোল হয়েছিল, ঠিক। তাহলে ইউ √3 তো রয়ে গেল, আর ভি গুণিত √3 মানে হচ্ছে 2u। ওকে, ইউ কেটে গেল, √3/2। তাহলে সাইন কত ডিগ্রির মান √3/2 মানে না 45 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ওকে ডান, বোঝা গেল। এইবার এইটুকুটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই টোটালটা মিলিয়ে কত হবে, এটা তো 90 ডিগ্রি, তাহলে 60 আর 90 হচ্ছে 150 ডিগ্রি। অ্যান্সারটা হবে 150 ডিগ্রি কোণে তাকে নদীর পাড়ের সাপেক্ষে বা নদীর স্রোতের সাপেক্ষে তাকে ছাড়া হয়েছিল। আর কি কিছু জানতে চেয়েছে না, আর কিছু জানতে চাইনি। চলো তাহলে 7 ম্যাথটাও আমাদের হয়ে গেল কমপ্লিট। আমরা 8 নম্বর ম্যাথের দিকে চলে যাই। টার্গেট আমাদের কিন্তু 26খানা ম্যাথ, এখনও অনেকটাই বাকি পাড়ি দেওয়া। চলো দেখে নিই তাহলে 8 নম্বর ম্যাথের দিকে চলে যাই। দুটি নৌকারই বেগ হচ্ছে একটা 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আচ্ছা দুটি নৌকারই বেগ, আর একটা স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 কিলোমিটার চওড়া একটি নদী, প্রথম নৌকাটি ন্যূনতম সময়ে যায়, দ্বিতীয় নৌকাটি ন্যূনতম পথে যায়। ওকে, তাহলে তাদের মধ্যে সময়ের পার্থক্য কত। আচ্ছা, তাহলে 8 নম্বরের প্রশ্নের দিকে চলে যায়। নৌকার যে বেগগুলো আছে, নৌকার বেগগুলো 8 কিলোমিটার প্রতি ঘন্টা,
নৌকার যে বেগগুলো সেটা হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আর তার সাথে স্রোতের যে বেগটা আছে, স্রোতের বেগটা সেটা হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, 6 কিলোমিটার প্রতি ঘন্টা, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ডান, চলো 8 আর 6। হ্যাঁ, ডিস্টেন্স অফ দ্য নদী দ্যাট ইজ 2 কিলোমিটার। আচ্ছা, তাহলে কেস নাম্বার 1 যেটা সেটা হচ্ছে ন্যূনতম পথে ধরছি, ন্যূনতম পথে, আর তারপরে আমরা ধরবো ন্যূনতম সময়ে। আচ্ছা, ন্যূনতম পথে যে গল্পটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে ন্যূনতম পথে যেতে গেলে ওকে কিন্তু স্ট্রেট বেরোতে হবে এবং সে পৌঁছাবে এই জায়গাতে। যাই হোক, এই গেল আমাদের ব্যাপার, ঠিক। আর ন্যূনতম সময়ে যদি আমি এই পাশটাতে করে নিই, ন্যূনতম সময়ে মিনিমাম সময়ে, না ন্যূনতম পথে হলে এমনি বাঁকা হয়ে আর সে পৌঁছাবে এই জায়গাতে, তাহলে মিনিমাম ডিস্টেন্স কভার করতে হলো জাস্ট ওই নদীটার যতটুকু দূরত্ব। ন্যূনতম সময় হলে ওকে কিন্তু স্ট্রেট বেরোতে হবে, ও পৌঁছে যাবে এমনি বাঁকা জায়গাতে, কারণ স্রোত ওকে কন্টিনিউয়াসলি ঠেলছে আর ও একটা হেল্প পাচ্ছে। ওকে, তাহলে হেল্প যদি পায় তাহলে তো একটা তার সময়টা কম লাগবে, বেগটা বেড়ে যাচ্ছে। তাহলে ন্যূনতম পথে যেতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হয়ে গেল এদিক বরাবর যে এদিক বরাবর যে উপাংশটা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এদিক বরাবর উপাংশটা হচ্ছে এইটা। তাহলে এইটা যদি আমি আমি তো কোণ জানি না, তাহলে আমি লব্ধি নিতে পারি। হ্যাঁ, লব্ধি নেওয়া যেতে পারে। আমার দরকার হচ্ছে এদিক বরাবর বেগটা, তাহলে এদিক বরাবর বেগটা হচ্ছে 8। ওকে, ডান, 8। আর এদিক বরাবর যে বেগটা সেটা হচ্ছে 6, বাট আমাদের দরকার কি লম্ব। তাহলে এই লম্ব পেতে হলে আমাদের কী করতে হবে না, √ অতিভুজের স্কোয়ার দ্যাট ইজ 8 স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার। এটা কত আসবে? এটা আমাদের কাছে আসবে √ মাইনাস 36 দ্যাট ইজ 6 8, তাহলে 8 4 3 4 মানে 2 √ 28। ডিস্টেন্সটা কত? এটা তো বেগ পেয়ে গেলাম, ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে সময় কত লাগবে? সময় লাগবে S/V। ওকে, তাহলে এসটা কত? 2 কিলোমিটার, ভিটা কত? দ্যাট ইজ √28। এত ঘন্টা সময় লাগবে, কারণ আমরা ঘন্টায় করছি, এই বেগগুলো ঘন্টায় আছে। ওকে, তাহলে এটাও ঘন্টাতে আসবে, কিলোমিটার প্রতি ঘন্টা। পরে আমরা মিনিটে কনভার্ট করে নেবো, অসুবিধা নেই। ন্যূনতম সময়ে যেতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কিন্তু স্ট্রেটলি বেরিয়েছি, আমার বেগ কত? 8। ওকে, আর এই যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা কত? 2 কিলোমিটার, ঠিক। তাহলে আমাদের সময় লেগেছে S/V। এস কত? 8, ভি কত? 2। তাহলে এটা হয়ে গেল 4, 2 4 8, 2 4 8 মানে হচ্ছে, ভুল করলাম কি কিছু? 4 ঘন্টা সময় লেগে যাবে, তার থেকে তো এরই কম লাগছে। বেগটা তো এটা থাকবে না। তাহলে S=T/S/V। তাহলে এসটা আমি 2, ভিটা আমার 8, তাহলে হয়ে গেল 1/4। এটা গন্ডগোল হয়েছিল, উল্টো হয়ে গেছিলো, অন্যটা বেরিয়ে গেছিলো, ঠিক। এত ঘন্টা, তাহলে এত ঘন্টা যদি হয় 1/4 ঘন্টা মানে 15 মিনিট। আচ্ছা, ডান। আর এখানে এটা যদি আমি সলভ করি, তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখে নিই। তাহলে 22.67। তাহলে এই দুটোর মধ্যে সময়ের পার্থক্য কত না 7.67। এটাকে মোটামুটি 7.7 মিনিট বলা হয়েছে এবং অ্যান্সারে এই জিনিসটাই আছে যে 7.7 মিনিট পরে যে ন্যূনতম পথে গেছে তার যেতে সময়টা লাগবে। সে তো ন্যূনতম সময়ে যায়নি রে বাবা, তার তো সময় লাগবেই, স্বাভাবিক ব্যাপার। সে ন্যূনতম পথে গেছে, মিনিমাম ডিস্টেন্স কভার করা মানে কিন্তু মিনিমাম টাইমে কভার করা নয় বা মিনিমাম টাইমে যাওয়া নয়। এই জিনিসটা বুঝতে হবে। ন্যূনতম সময়ে অতিক্রম করা কোনো নদীকে আর ন্যূনতম পথে অতিক্রম করা, এই দুটো কিন্তু পার্থক্য আছে, বুঝতে হবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। নেক্সট প্রশ্ন বলেছে, বৃষ্টি 4 মিটার/সেকেন্ড বেগে সোজা নিচের দিকে পড়ছিল। এই অবস্থায় দক্ষিণ দিকে 5 মিটার/সেকেন্ড বেগে বায়ুপ্রবাহ চললে একজন সাইকেল আরোহীর দক্ষিণ দিকে 2 মিটার/সেকেন্ড বেগে চলতে শুরু করলে সে কত কোণে বৃষ্টিকে পড়তে দেখবে? প্রথম কথা, দুটোই দক্ষিণ দিকে আছে। প্রথম কথা, 9 নম্বরের 8 তো করলাম। তাহলে বায়ুপ্রবাহের যে বেগটা সেটা হচ্ছে 2 তো বায়ুপ্রবাহ না 5, 2 হচ্ছে সাইকেলের বেগ। আচ্ছা, এটা হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যদি আমি সাইকেলের গল্পে আসি, সাইকেলটা হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখন যদি বলি এদের মধ্যে আপেক্ষিক বেগটা কত? আপেক্ষিক বেগ হবে দুটোর ফারাক। আপেক্ষিক গতিবেগ কত? না দুটোর ফারাক। আপেক্ষিক গতি কত? না দুটোর ফারাক। ডিফারেন্স সাইন ইউজ করলাম এখানে। চাইলে তোমরা এটা মাইনাস করে পরে মড নিয়ে নিতে পারো, ব্যাপারটা একই। তাহলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে সাইকেলের বেগ,
কার রেসপেক্টে? বায়ু প্রবাহের রেসপেক্টে, মানে এদের মধ্যবর্তী আপেক্ষিক বেগটা আমি এখানে ডিফাইন করলাম, করা হয়ে গেছে। নেক্সট আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমার দরকার কিন্তু এটা নয়, আমার দরকার সেটা হলো আচ্ছা, আমার দরকার যেটা, বৃষ্টি পড়ছে ওপর থেকে নিচে, বৃষ্টি পড়ছে ওপর থেকে নিচে, কত বেগে পড়ছে না 4 কিলোমিটার 4 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা সবাই মিটার পার সেকেন্ড আছে, সরি সাইকেল একটা মিটার পার সেকেন্ড আছে, সবাই মিটার পার সেকেন্ড, এটাও যেটা করলাম 3 মিটার পার সেকেন্ড, তাহলে অ্যান্সারটা যেটা এসেছে সেটাও মিটার পার সেকেন্ডে এসছে। ওকে ডান। আর এ পড়ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক। এবারে নিচ আর দক্ষিণ দিকটাতে বুঝতে স্যার অসুবিধা হচ্ছে, হওয়ারই কথা, ঠিক আছে। চলো তাহলে এটাও দেখে নিই আমরা একটু, ঠিক। চলো তাহলে এটা পড়ছে নিচে, বৃষ্টির ফোঁটা জল পড়ছে নিচে, আর আমি দক্ষিণ দিকে আসছি, ঠিক। দক্ষিণ দিকে মানে ওই দিক থেকে তোমার দিকে, এই গেল ব্যাপার। তাহলে এই দুটোর যে লব্ধি হবে সেই লব্ধিটা এই মাঝখান দিয়ে কোনোখান দিয়ে যাবে, জিনিসটা বোঝার চেষ্টা করো, মাঝখান দিয়ে কোনোখান দিয়ে যাবে। সে 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 উল্লম্বর সাথে, উল্লম্ব মানে হচ্ছে বৃষ্টির ফোঁটার সাথে কত ডিগ্রি কোণ করেছে, এইটা যদি থিটা হয়, মানে এই কোণটা যদি বার করি, সেই থিটার রেসপেক্টে এইটা অর্থাৎ এই যে মানুষের বেগটা সেইটা হবে কি লম্ব, কারণ সূক্ষ্ম কোণের উল্টো বাহুটাই হয় লম্ব। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারে দিয়েছে কসের রেসপেক্টে, তাহলে আমাদের ভূমি দরকার। দেখো আবার বলবো, এটা হচ্ছে বৃষ্টি নিচের দিকে নামছে, আচ্ছা, আর এইটা সাইকেল আরোহী উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছে, তাহলে এই দুটোর যে লব্ধি হবে সেটা এখান দিয়ে যাবে, সেই লব্ধিটা এই উল্লম্বের সাথে, উল্লম্বকে এইটা অর্থাৎ বৃষ্টিটা ওপর থেকে নিচে নামছে, সেই যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, সেই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যে তৈরি করবে, সেই অ্যাঙ্গেলটা যেটা হবে তার রেসপেক্টে লম্বকে, এইটা হবে লম্ব, এটা হবে লম্ব, একে নিচে নামিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল লম্ব। তাহলে ভূমিটা হচ্ছে বৃষ্টিটা নিচে, লম্বের উল্টোটাই তো ভূমি, তাহলে মানে আর যে বাহুটা পড়ে থাকলো, তাহলে আমরা যদি কস ইনভার্স বার করতে চাই, কস ইনভার্স সেটা হয়ে যাবে 4/5, ভূমি বাই অতিভুজটা কত, অতিভুজটা এই 4 বাই অতিভুজটা যেটা আমাদের হয়ে গেল সেটা হচ্ছে 5। ওকে ডান, বোঝা গেছে 5টা কি এই বায়ু প্রবাহের বেগটা, ঠিক। তাহলে আমাদের কাছে এইটা দাঁড়াবে থিটা, এত কোণে উল্লম্বের সাথে অ্যাঙ্গেল করে পরে কিন্তু বৃষ্টিটা পড়বে বা সাইকেল আরোহীর মনে হবে। ওকে চলো তাহলে এর পরেরটাও দেখে নিই, ঠিক। 10 নম্বরের প্রশ্নটাও দেখে নিই। 10 নম্বর প্রশ্নটা কী বলেছে? 10 নম্বরের প্রশ্নটা বলেছে যে একটি মোটর চালিত নৌকা নদীর স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টা অতিক্রম করে, নদীর প্রতিকূলে 10 ঘন্টা অতিক্রম করে, তাহলে ওই দূরত্ব স্থির জলে নৌকাটি যদি পারাপার করে তাহলে তার কতটা সময় লাগবে। চলো তাহলে আমি ধরে নিচ্ছি, আমাকে ধরতেই হবে, সেটা হচ্ছে নৌকার বেগ ইউ, ওকে। আর নৌকার বেগ ইউ ধরে নিলাম। আচ্ছা তাহলে পড়ে থাকছে স্রোতের বেগটাও ধরে নিই, তাহলে স্রোতের বেগ আমাদের হয়ে গেল ভি, ঠিক। এইবারে প্রশ্নানুসারে যদি স্রোতের অনুকূলে যায় তাহলে হবে ইউ প্লাস ভি, এটা হচ্ছে বেগ সমান হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময় কত লাগছে না 6 ঘন্টা লাগছে, কারণ স্রোতের দিকে গেছে। এটা হচ্ছে অনুকূলে, গল্পটা হচ্ছে অনুকূলে। যদি প্রতিকূলে গল্পটা হয়ে থাকে তাহলে গল্পটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা হয়ে যাবে নৌকার বেগ মাইনাস এটা ইউ, এটা ভি, ঠিকই করেছি, অসুবিধা নেই। তাহলে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যাবে, ইউ মাইনাস ভি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ওই ডিস্টেন্স বাট 10 ঘন্টায় কমপ্লিট করছে। বাট আমাকে বার করতে বলেছে এস বাই শুধুমাত্র ইউটা, এটা কত সময় লাগছে, এস বাই শুধুমাত্র ইউটা। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে ইউ আর ভি এর রাশিমালা পেয়ে যাবো, তাহলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এই দুটোকে যদি আমরা যোগ করি 1 + 2, কারণ আমাকে ইউ রাখতে হবে, তাহলে আমাকে ভিকে তুলতে হবে, হ্যাঁ ঠিকই আছে, ইউকে রাখতে হবে, যোগ করলে 2u দাঁড়াচ্ছে, আর এখানে s/6 s/10, s/6 প্লাস s/10। ওকে ডান। তাহলে আরেকটা জিনিস দেখতে হবে, তাহলে আমাদের কাছে ইউ চলে এলো s/12 প্লাস s/20, দরকার কি s/u, তাহলে s/uর মান এটা পেয়েছি যে s/12 প্লাস s/20। আচ্ছা এসগুলো কেটে গেলে 1/12 প্লাস 1/20, তাহলে 12 আর 20 ওপরে, আর নিচে হয়ে গেলো 12 20 32, 12 20 32, তাহলে এটা হয়ে গেলো 4 5 20, এটা 4 8 32, এটা 4 2 8, 4 3 12, তাহলে 5 3 15 ডিভাইডেড বাই 2, 15 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 7.5 ঘন্টা, 7.5 ঘন্টা সময় লাগবে ওর পৌঁছাতে। বোঝা গেছে জিনিসটা? চলো এরপরের প্রশ্নটার দিকে চলে যায়। একটি উড়োজাহাজ পূর্ব দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলেছে, বাতাস 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে বইছে। 2 ঘন্টা পরে উড়োজাহাজের মোট সরণ কত হবে? 2 ঘন্টা পরে, তাহলে সরণটা পেতে গেলে আমাদেরকে বেগ গুণিত সময় করতে হয়। আমি বোর্ডটাকে করে নিই পরিষ্কার, এবং 11 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি। চলো। हर तरफ आशिकी की
बरसात हो गई हर तरफ आशिकी की बरसात हो गई जिससे डरते थे वही बात हो गई সায়েন্স নেওয়ার ছিল না সায়েন্স নিয়ে ফেলেছি। চলো তাহলে আমরা 11 নম্বরের ম্যাথটা দেখে নিই। 11 নম্বরের ম্যাথটাতে কী বলেছে চলো দেখে নিই। তাহলে 11 নম্বরের ম্যাথটা বলেছে একটি উড়োজাহাজ উত্তর পূর্ব দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, বাতাস চলছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, উত্তর থেকে দক্ষিণ দিকে বইছে। তাহলে বাতাস বইছে উত্তর থেকে দক্ষিণ দিকে, ওকে এরকম। আর উড়োজাহাজটা আছে এরকম উত্তর পূর্ব দিকে, এর বেগটা হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা আর এর বেগটা হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা, একে অন্যের ডাবল। ওকে, একে অন্যের ডাবল। এখন ব্যাপারটা দাঁড়ালো যে তাহলে বলছে যে ওই এরোপ্লেনটি 1 ঘন্টায় কতক্ষণ যেতে পারবে, 2 ঘন্টায় কতক্ষণ যেতে পারবে। তাহলে সেটা বার করা মানেই হলো আফটার অল আমাকে কিন্তু বার করতে হবে আপেক্ষিক গতিবেগ। ঠিক, আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগ যদি আমাকে বার করতে হয় তাহলে আমরা যেটা করব সেইটা এরকম করতে পারি যে আপেক্ষিক গতিবেগ দরকার, তো তাহলে ভেলোসিটি অফ প্লেন উইথ রেসপেক্ট টু এয়ার, সেটা হবে ভেলোসিটি অফ প্লেন মাইনাস ভেলোসিটি অফ এয়ার। ওকে, নো প্রবলেম। তাহলে এটা ভেক্টর সাইন দিয়ে দেবো। ওকে, ডান। এইবার আমরা জাস্ট এদের যদি ভেক্টর বিয়োগ করে নিই তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। দ্যাট ইজ রুট ওভার ভিপি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার। ভিপি স্কোয়ার কত? ভিপি স্কোয়ার হচ্ছে 50 স্কোয়ার মাইনাস প্লাস 25 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ভিপি মাইনাস ভিএ। তাহলে ভিপিটা কোন দিকে? এই দিকে। ভিএটা হচ্ছে এই দিকে, বাট মাইনাস ভিএ হচ্ছে এইদিকে, এইদিকে। ঠিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে মাইনাস ভিএ, এটা হচ্ছে ভিপি। তাহলে ভিপি আর মাইনাস ভিএর আমরা লব্ধি বার করার চেষ্টা করছি এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি, কারণ এটা উত্তর পূর্ব দিক বরাবর, নর্থ ইস্ট বরাবর। ঠিক, চলো এটা হচ্ছে নর্থ ইস্ট বরাবর, বলে দিয়েছি উত্তর পূর্ব দিক বরাবর। তাহলে আমরা যেটা করব দ্যাট ইজ 2 ইন্টু 50 ইন্টু 25 ইন্টু কস কত? কস কত ডিগ্রির মান হবে? কস হবে 45 ডিগ্রির মান। কস 45 ডিগ্রির মান সেটা যদি আমরা বার করার চেষ্টা করি তাহলে 25 মানে 50 স্কোয়ার 5 5 25 দুটো শূন্য, 25 স্কোয়ার 625 মাইনাস কস 45 1/√2। তাহলে একটা কাজ করা যেতে পারে যে এখানে 25 গুণিত 50, 25 পাশে 125, হ্যাঁ 125 দ্বিগুণ যদি আমরা বার করার চেষ্টা করি এখানে মানে হচ্ছে 250। তাহলে 250 তার সাথে একটা শূন্য। ওকে, তারপরে কস এটা হচ্ছে 1/√2। 1/√2কে যদি √2 দিয়ে গুণ আর √2 দিয়ে যদি ভাগ করি তাহলে √2 এটা 2 হয়ে যাবে আর এখানে পড়ে থাকবে 1250। ওকে, আমি কি কিছু ভুল করলাম? 25 পাঁচে 125। ওকে, একটা শূন্য সাথে তার সাথে 2 গুণ করছি, তাহলে শূন্য আর 250 দুগুণে 125 দুগুণে 250। তাহলে এটা দাঁড়ালো আর এটা 1/√2 তার পাশে আছে আর এইটা আমাদের দাঁড়ালো তাহলে রুট ওভার 2500 প্লাস 625 মানে এটা হয়ে যাবে কত? 3100। কত দাঁড়াচ্ছে? এটা 5, এটা 2 আর এটা 3125 মাইনাস 1250√2। 1250√2। চলো দেখে নিই এটার ভ্যালু কত আছে। চলো দেখে নিই এটার ভ্যালু কত আসছে। তাহলে 1250 গুণিত √2 সেটা আসছে 1767। ওকে, এইটা তাহলে 3125 থেকে এটাকে বিয়োগ করলাম। এবার তার রুট নেব, নিয়ে নিলাম 36.84। এটা হচ্ছে ওর কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক, এবারে চলেছে কতক্ষণ প্লেনটা? কতক্ষণ পরের গল্প করা হচ্ছে না 2 ঘন্টা পর। তাহলে আফটার 2 আওয়ার্স 2 ঘন্টা পর এর সরণটা দাঁড়াবে ডিসপ্লেসমেন্ট বা এস, সেটা দাঁড়াবে বেগ হচ্ছে 36.84 গুণিত 2, দ্যাট ইজ 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাত থাকে 1, 6 দুগুণে 12 আর 13, 3 হাত থাকে 1, 3 দুগুণে 6 রেখে 7, 73.68 কিলোমিটার দূরত্বও কিন্তু অতিক্রম করবে এই 2 ঘন্টার মধ্যে। প্রথম প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়ে গেছে, প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। এর পরের প্রশ্নটাতে জানতে চেয়েছে যে সে মানে পরের প্রশ্নটা না, এটা আমরা বার করলাম সরণ। এবার সরণ তো উইদাউট এনি ডিরেকশন সরণ তো বলা যাবে না, কারণ সরণ একটা ভেক্টর রাশি। ঠিক, তাহলে ভেক্টর রাশি যদি আমাকে ডিরেকশন বার করতেই হয় লব্ধিটা কত হবে? ভিপি আর মাইনাস ভি এর লব্ধিটা এই মাঝখান বরাবর কোনো দিক দিয়ে যাবে। বেশ বোঝা গেল। এটা হচ্ছে ভিএ মানে অ্যাকচুয়ালি মাইনাস ভিএ, এটা হচ্ছে ভিপি। ঠিক, এইটা হচ্ছে ভিপি, 45 ডিগ্রি কোণে আছে, এটা হচ্ছে ভিপি। ঠিক, এবারে এদের যে লব্ধিটা সেটা মাঝখান দিয়ে কোনোখান দিয়ে যাবে। ঠিক, এটা জাস্ট ইস্ট লাইনটা আমি টেনে দিলাম। এবার যদি আমাকে বার করতে হয় আমি ধরে নিচ্ছি ভিপির সাথে অ্যাঙ্গেল করেছে কত? আলফা। তাহলে আমাদের ট্যান আলফা বার করার সূত্রটা হলো যার সাথে অ্যাঙ্গেল করেনি, কার সাথে? ভি এর সাথে। ভি এর মানটা হচ্ছে 25।
তাহলে 25 যার সাথে অ্যাঙ্গেল করেনি তার সাইন থিটা, তাহলে তাদের মধ্যবর্তী কোণ ছিল 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 50 মাইনাস, কেন, কারণ এটা ভি এটা নেগেটিভ নিচ্ছি, মানে এটা লব্ধিটা ভিপি আর ভি এর নয়, না ভিপি আর মাইনাস ভি এর লব্ধি, এটা মাথায় রাখতে হবে কিন্তু, কনসেপ্ট কোনো দিন ভুল যায় না। তাহলে 50 মাইনাস 25 গুণিত কস 45 ডিগ্রি। ওকে, দেখা যাক এটা কত কোণ আসছে না আসছে, একটু সলভ করা যেতে পারে। সাইন 45 ডিগ্রি 1/√2, কস 45 ডিগ্রি 1/√2, তাহলে √2 যদি আমি নিই কমন নিই, মানে 1/√2 কমন নিয়ে নিলাম, বা বলতে পারো √2 দিয়ে উপর নিচে গুণ করে নিলাম, তাহলে এটা হয়ে গেল 50√2 মাইনাস 25, 50√2 মাইনাস 25, তাহলে এটা দেখা যাক 50√2 মাইনাস 25, সেটা এটা হলো 45.71, 45.71। ওকে ডান। তাহলে 25 ডিভাইডেড বাই 45.71, সেটা এইটা, তার ট্যান ইনভার্স নিলে আমরা পেয়ে যাব, ট্যান ইনভার্স নিলে আমরা পেয়ে যাচ্ছি, আলফাটা পেয়ে যাচ্ছি 28.67 ডিগ্রি। ওকে, বাট আমাদের অ্যান্সার যেটা আছে সেইটা হচ্ছে পূর্ব দিকের সাথে কত কোণ করেছে সেইটা অ্যান্সারে দেওয়া আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা পেয়ে যাই 28.67 ডিগ্রি, তাহলে এই বড় অ্যাঙ্গেলটা কত পাবো, জাস্ট এটা 45 ডিগ্রিটা যোগ করে দেবো, অ্যাড করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা আমি মুছে নিই একটু, তাহলে এইটা মুছে নিচ্ছে একটু, তাহলে আমাদের কাছে যে অ্যাঙ্গেলটা এলো, জাস্ট আমরা লিখবো যে পূর্ব দিকের সাথে কত কোণ করেছে, সেটা অ্যান্সারে ওই ফর্মে দেওয়া আছে। পূর্ব দিকের সাথে কত কোণ করেছে, ওই লব্ধি ভেক্টরটা, মানে ওই লব্ধি ভেক্টরটাই তো রিলেটিভ ভেলোসিটি, আর ওই রিলেটিভ ভেলোসিটি বরাবরই তো সরণ হয়, বেগ বরাবরই তো সরণ হয়, বা বলা বেটা সরণ বরাবরই তো বেগ হয়, ঠিক। তাহলে পূর্ব দিকের সাথে কত অ্যাঙ্গেল করেছে, জাস্ট 28.67 সাথে 45 ডিগ্রি আমরা অ্যাড করে দেবো, এটা 6 থাকলো ডিগ্রি, 8 5 13 3 হাত থেকে 1 6 4 2 6 রেখে 7, 73.67 ডিগ্রি পূর্ব দিকের সাথে ও অ্যাঙ্গেল করেছে। এটা গেল আমাদের 11 নম্বরের প্রশ্ন। 73.67, এখানে দিয়েছে 7 8। ওকে, কোনো প্রবলেম নেই। 12 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে যাই। 12 নম্বর প্রশ্ন থেকে চলে যাই, তার আগে টোটাল বোর্ডটা 11 নম্বরে যেগুলো করলাম না করলাম সেই টোটাল বোর্ডটা আমরা করে নিই একটু সাফা, তারপরে আমরা 12 নম্বরের প্রশ্ন দিকে চলে যাচ্ছি। অবাক হবার কিছু নেই যে স্যারের গেঞ্জি বা জামা কী করে পরিবর্তন হয়ে গেল, পরিবর্তনের কিছুই না, জাস্ট আরেকটা মানে দুর্ভাগ্যজনকভাবে আমার ভিডিওটা গেছিলো পজ হয়ে পড়ে, টেকনিক্যাল এরর ভীষণ দেখা দিচ্ছে, এটা ফোনের প্রবলেম না মাইকটার প্রবলেম আমি খুঁজে পাচ্ছি না, বাট কিছু একটা প্রবলেম তো দেখা দিচ্ছে, সেগুলো একটু শর্ট আউট করার চেষ্টা করছি আমি যত তাড়াতাড়ি সম্ভব। আমার যারা ছাত্ররা আছে তারা অনেক বেশি ভালো হয় টেকনিক্যাল বিষয়ে আর কি, স্যারদের কাছে কিছু একটা আমাকে অ্যাডভাইস নিতে হবে, বা কী প্রবলেমটা কোথায় হচ্ছে ভিডিও শ্যুট করেও একটু দেখতে হবে। চলো, বোঝা গেছে, সেগুলো আমি না হয় করে নেবো, কিন্তু পড়ানোটা তো থামানো যাবে না বাবা। চলো, 12 নম্বরের প্রশ্নটা দিয়েছে, দুটো ভেক্টর দিয়েছে, i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ আর i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এই দুটি ভেক্টর দ্বারা একটি ত্রিভুজের দুটি বাহু নির্দেশিত হয়। আচ্ছা, বলেই দিয়েছে, তাহলে বাহু দুটির মধ্যবর্তী কোণ কত আর তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কত, এই জিনিসটা আমাদের কাছে জানতে চেয়েছে। ওকে, তাহলে দেখিয়ে নিই আমরা কী করে করা যেতে পারে। চলো, তাহলে 12 নম্বরের প্রশ্নটা যেটা বলেছে সেটা তো আমরা পড়লাম, এবারে 12 নম্বরের প্রশ্নটা সলিউশনের দিকে চলে যাই। দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে সেই দুটো আগে লিখে নিই, i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, এটা একটা ভেক্টর, i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, ঠিক। আর আরেকটা দিয়েছে 1 1 মাইনাস 1, তাহলে i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এই দুটো ভেক্টর দিয়েছে, তাদের মধ্যবর্তী কোণটা আগে বার করে নিই, দ্যাট ইজ এটাকে ধরে নিচ্ছি আমি a ভেক্টর আর এটাকে ধরে নিচ্ছি আমি b ভেক্টর, তাহলে আমাদের কস্তিটা হয়ে যাবে a ডট b ডিভাইডেড বাই a ভেক্টরের মড গুণিত b ভেক্টরের মড। ওকে, চলো, তাহলে a ডট b কী হবে, 1 1 1, আচ্ছা 1 1 1 আবার 1, আর এটা হচ্ছে 2 1 2 বাট মাইনাস 2, তাহলে a ভেক্টর বাই b ভেক্টরের মান আমাদের বার করারই দরকার নেই, দেখতে পাচ্ছ এটা 1 প্লাস 1 2 আর 2 মাইনাস 2 দ্যাট ইজ 0, তাহলে থিটার মানটা কত, 90 ডিগ্রি, কারণ কস 90 ডিগ্রির মানে কিন্তু 0। ওকে, তাহলে সেটা বুঝতে হবে, কসের মানগুলো জানতে হবে। ওকে, তাহলে আরেকটা যেটা জিনিস বলেছে সেটা হচ্ছে, এটা তো আমাদের প্রথম ব্যাপার, সেটা হচ্ছে 90 ডিগ্রি, আরেকটা বলছে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কত, এটা যদি একটা ভেক্টর হয় তাহলে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কত, ঠিক। তাহলে দুটো ভেক্টর এটা দিয়ে দিয়েছে, সি ভেক্টরটি কী হবে, সি ভেক্টরটা নাথিং বাট এই দুটো ভেক্টরের যোগফল হবে, ঠিক। তাহলে যোগ করলে এটা হচ্ছে 2i ক্যাপ, যোগ করলে এটা হচ্ছে 2j ক্যাপ, যোগ করলে এটা হচ্ছে প্লাস কে ক্যাপ, আর এর যদি মান বার করার চেষ্টা করি, কারণ বাহুটার মান বার করতে বলেছে, দ্যাট ইজ 2 স্কোয়ার 4 2 স্কোয়ার 4 আর 1 স্কোয়ার 1, তাহলে এটা হচ্ছে √9, দ্যাট ইজ 3 ইউনিট হচ্ছে এর তৃতীয় বাহুটার মান, এটা হচ্ছে মান, 4 4 8 রেখে 9 9 রুট হলে 3, তাহলে 3 ইউনিট হচ্ছে এটা।
সরি, এরপর আমাদেরকে বলেছে যে যদি এ ক্রস বিটা হয়, এ ক্রস বি এর যদি মড হয় √3 এ ডট বি, তাহলে দেখাও যে এটা। আচ্ছা ঠিক আছে, এটা দেখাতে গেলে আমাকে জাস্ট অ্যাঙ্গেলটা বার করতে হবে, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত। 13 নম্বরটা চলে যায় এ ক্রস বি, এ ক্রস বি তার যেটা মড ভ্যালু সেটা দিয়েছে √3 এ ডট বি। ঠিক, তাহলে আমরা মানগুলো বসিয়ে নিই। এ ক্রস বি হয় এ বি সাইন থিটা ইজিক্যাল টু √3 গুণিত এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। ডান, এ বি কেটে গেল। তাহলে এই পাশে যদি কস থিটাকে নিয়ে আসি, তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, দ্যাট ইজ ট্যান থিটা ইজিক্যাল টু √3। তাহলে থিটার মান কত? ট্যান ইনভার্স √3। আর ট্যান কত ডিগ্রির মান? √3 না 60 ডিগ্রির মান হচ্ছে √3। এটা পেয়ে গেলাম। তাহলে দুটো ভেক্টরের জাস্ট যোগটা আমি শো করিয়ে দিই, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটার যে যোগটা সেটা কি হয়ে যাবে, যে √a² প্লাস b² প্লাস 2ab cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফ আর এই দুয়ে কেটে যাবে, আমাদের কাছে পড়ে থাকবে √a² প্লাস b² প্লাস ab, আর কিছু পড়ে থাকবে না, প্লাস ab। ওকে, এই জিনিসটা আমাদেরকে শো করাতে বলেছিল, জাস্ট এই জিনিসটা আমি শো করিয়ে দিলাম। এইবার আমরা অগ্রসর হব 14 নম্বর অঙ্কের দিকে। 14 নম্বর অঙ্কটা কি বলছে? 14 দেন 15 16 এই করে আমাদের 24খানা ম্যাথ কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমাদের কাছে দেখে নিই আমরা যে 14 নম্বরের ম্যাথটা কী বলেছে। ধরা যাক এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর এই তিনটে হচ্ছে একক ভেক্টর, আর তার সাথে বলে দিয়েছে এ ডট বি ইজিক্যাল টু এ ডট সি ইজিক্যাল টু আবার 0। আচ্ছা বেশ, এবং বি ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তবে প্রমাণ করো যে ভেক্টর এ ইজিক্যাল টু +-2 ইন্টু ভেক্টর বি ক্রস ভেক্টর সি। আচ্ছা চলো দেখা যাক কী করে করা যেতে পারে। প্রথম যে ডাটাগুলো দিয়েছে সেগুলো একটু লেখার চেষ্টা করি। অঙ্কটা হচ্ছে আমাদের কাছে 13 নম্বরের অঙ্ক, সেটা একটু দেখার চেষ্টা করি। না 13 হয়ে গেল, 14 নম্বর অঙ্ক। দ্যাট ইজ এ ডট বি আর এ ডট সি ইজিক্যাল টু 0। এ ডট বি ইজিক্যাল টু এ ডট সি ইজিক্যাল টু 0। বেশ, এটা হয়ে গেল 14 নম্বরের ম্যাথটা। ঠিক, আচ্ছা তাহলে এই দুটো বলে দিয়েছে, তাহলে আমি কি বলতে পারি যে এ ডট বি 0 মানে হচ্ছে এ ভেক্টরটা বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। ইয়েস, আবার এ ডট সি ইজিক্যাল টু 0 মানে এ ভেক্টরটা সি ভেক্টরের সাথেও কিন্তু পারপেন্ডিকুলার। এমন একটা ভেক্টর এ, সেটা বি এর সাথেও পারপেন্ডিকুলার, সি এর সাথেও পারপেন্ডিকুলার, তাহলে সেটা সেই ভেক্টরটা এ ভেক্টরটা কিছুই হবে না, জাস্ট বি ক্রস সি হবে। এমন একটা ভেক্টর যে বি এর সাথেও পারপেন্ডিকুলার, সি এর সাথেও পারপেন্ডিকুলার, সেটা কোন ভেক্টর? সেটা হবে বি আর সি এর ক্রস প্রোডাক্ট, এছাড়া আর কোনো হওয়ার উপায় নেই। বোঝা গেল? এইবার আমি যদি বলি বি আর সি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, আমি যদি মান বার করি এদের, তাহলে এদেরও মান বার করতে হবে, দ্যাট ইজ বি সি সাইন থিটা। ওকে, এবারে বি আর সি এর যে মধ্যবর্তী কোণটা, সেটা আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি, দিয়ে দিয়েছে এটা। ওকে ডান, চলো তাহলে বি সি সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান হয় হাফ, তাহলে হাফ বি সি। এটা হচ্ছে এ মড ভেক্টরের মান, ঠিক। কিন্তু আমাদের দরকার কিন্তু এই এ মড ভেক্টরটা, যেটা হচ্ছে বি ক্রস সি, তাহলে সেইটা যদি আমাদেরকে পেতে হয়, বি ক্রস সি যদি আমাদের পেতে হয়, তাহলে এর সাথে যদি আমি ইন্টু টু করে দিই, প্লাস অর মাইনাস দুটো হতে পারে, কারণ ক্রস প্রোডাক্টে ডিরেকশনটা ম্যাটার করে, প্লাস হলে তোমার দিকে, মাইনাস হলে বোর্ডের থেকে ভেতরের দিকে, ঠিক, এটাই বড় ব্যাপার। এটা যদি ইন্টু করে দিই, তাহলে কি এই পুরোনো এ ডট বি ভেক্টরটা হয়ে গেল না? এটা হচ্ছে জেনারেল নিয়ম, এটা আমার এ ড্যাশ ধরলে বেটার হয়, এ ড্যাশ, ঠিক, এ ড্যাশ এমন একটা যেটা হচ্ছে বি আর সি এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। এই এ ভেক্টরটা হচ্ছে জেনারেল ভেক্টর যে কোনো অ্যাঙ্গেলের জন্য, বাট এখানে একটা অ্যাঙ্গেল মেনশন করে দিয়েছে, ফলে এটা হয়ে যাবে এ ড্যাশ, লেখাটা বেশি বেটার হবে। এ ড্যাশ ভেক্টর তার যে মড ভ্যালুটা সেটা হচ্ছে সেইটা আমাদেরকে যদি পেতে হয়, অর্থাৎ এই জিনিসটা যদি পেতে হয়, তাহলে এই বি হাফ বিসির সাথে আমাদেরকে জাস্ট গুণ করতে হবে দ্বিগুণটাকে গুণ করলে আমরা পেয়ে যাবো বি সি। ওকে, বি সি, তাহলে এটাকে আমরা অনায়াসে বলতে পারি বি ক্রস সি তার মান, ঠিক, বাট তার সাথে 2 গুণ হয়েছে, 2 গুণ হলে 2টা সামনে চলে এলো, প্লাস অর মাইনাস, আর এটাই কি ভেক্টর? এ ভেক্টর। এটাই কি ভেক্টর? এ ভেক্টর। তাহলে এই ভেক্টরটা কিছুই না, জাস্ট 2 গুণিত বি ক্রস সি। আর যদি তোমাদের বিশ্বাস না ধরে একটা কাজ করতে পারো, বি সি সাইন 30 কত? হাফ, তাহলে হাফ এটা কেটে গেল, তাহলে এ সমান বিসি, এ সমান বি গুণিত সি, এটাও তোমরা এইভাবেও কিন্তু ভাবতে পারো। চলো এবার আমরা নেক্সট প্রসেস বা নেক্সট অঙ্কের দিকে আমরা চলে যাই, 15 নম্বর ম্যাথের দিকে চলে যাই আমরা। চলো দেখে নিই 15 নম্বর ম্যাথটা কি বলেছে। 15 নম্বর ম্যাথটা বলেছে যে যদি এ প্লাস বি ইজিক্যাল টু সি হয়, আর a² + b² ইজিক্যাল টু c² হয়, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজিক্যাল টু নাকি ভেক্টর সি? বেশ,
আবার বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাকি সি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার। এইটা যদি আমরা একটু ইলাবোরেটলি ভাঙি তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটাটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই সি স্কোয়ারের জায়গাতে আমরা বসাতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা। তাহলে এটা কেটে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে 2ab cos থিটাটাকে হতে হবে ডেফিনেটলি জিরোর সাথে সমান। এখন 2ab টার্মটা তো নট ইকুয়াল টু জিরো, তাহলে পড়ে থাকছে cos থিটাটা ডেফিনেটলি ইকুয়ালস টু জিরো, আর cos থিটা যদি জিরো হয় থিটাটা হবে 90 ডিগ্রি, cos থিটাটা যদি জিরো হয় থিটার মান হবে 90 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। চলো 16 নম্বরের ম্যাথের দিকে চলে যাই আমরা। a1 ভেক্টর আর a2 ভেক্টর দুটি অসমরেখ একক ভেক্টর যদি, আচ্ছা একক ভেক্টর বলেছে, যদি মড অফ a1 ভেক্টর প্লাস a2 ভেক্টর ইজিক্যাল টু √3 হয়, তাহলে a1 ভেক্টর মাইনাস a2 ভেক্টর ডট 2a1 ভেক্টর প্লাস a2 ভেক্টর এর মান কত? এটা জাস্ট আমি বলবো এমসিকিউ যদি তোমরা 11 নম্বরের প্রশ্নটা দেখেছো, এমসিকিউ 11 নম্বরের প্রশ্নটা দেখেছো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে সেম টু সেম অঙ্ক আছে। আমি বুঝে উঠতে পারি না ছায়া প্রকাশনীর এত কম প্রশ্ন কি করে রয়ে যায়, ঠিক আছে, সেম টু সেম অঙ্কটাই কিন্তু দেওয়া আছে। চলো 17 নম্বর অঙ্কের দিকে আমরা দৌড় মারি। 17 নম্বর অঙ্কটা আরেকটা জিনিস তোমাদেরকে একটা জিনিস আমি একটু বলে দিই, মানুষকে না ঠিক বোঝাতে হয়, ভুল ও নিজেই বুঝে নেয়, মানুষকে ঠিক বোঝাতে হয়, ভুল ও নিজেই বুঝে নেয়। একটু তোমাদের আমি একটু প্রমাণটা দিই। যেমন তোমরা যদি আমার শর্টস দেখো যে একই অঙ্ক 2 বার, লর্ড ছায়া প্রকাশনী, এই টাইপের একটা আমি শর্টস দিয়েছিলাম, সেইখানে কিন্তু এই জিনিসটা আমি মেনশন করেছি। সেইখানে কিন্তু তোমরা যদি লক্ষ্য করতে পারো যে সেইখানে কিন্তু পেনের কালার, সেখানকার ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা ছিল, পেনের কালারটা তোমরা লক্ষ্য করবে। এখানেই বোঝা যাচ্ছে যে আমি কিন্তু ভিডিওটা 2 বার শ্যুট করছি। ওই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা নয়, শর্টসের জন্য যেটা করেছিলাম সেটা বড় ভিডিওটা থেকে, যেটা অলরেডি আমি ভেক্টর থেকে প্রবলেম সেট 2 শ্যুট করে নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যেটা আমি বললাম টেকনিক্যাল গ্লিচের কারণে, আর কিছুটা আমার মনে হয় টেকনিক্যাল গ্লিচের পরে আবার দেবো ছেলে মেয়েদেরকে ওইভাবে একটা ব্যাপার, এইটা ঠিক না, বরং আমি আবার শ্যুট করব, তাও চলবে, অসুবিধা কিছু নেই, কিন্তু জিনিসটা কিন্তু কমপ্লিট হওয়া চাই, কারণ আমি একবারই পাবলিশ করছি। তাহলে একবার যে জিনিসটা সেটা কিন্তু বেস্টেরও বেস্ট দেওয়ার চেষ্টা করি, বেটার দেন বেস্ট এটা করার চেষ্টা করি, সেই জন্য ব্যাপারটা দাঁড়াচ্ছে। এটা কিন্তু আমি প্রুফ দিয়ে দিলাম, তোমরা চাইলে শর্টসটা দেখতে পারো, একই অঙ্ক 2 বার, লর্ড ছায়া প্রকাশনী। যাই হোক, এমসিকিউ 11 সাথে এর কিন্তু ম্যাচ আছে। এমসিকিউ 11 আমি ঠিক বললাম তো, আমি একটু রিচেক করে নিচ্ছি, হ্যাঁ এক্স্যাক্টলি এমসিকিউ 11 সাথে এটা ম্যাচ আছে। চলো 17 নম্বর ম্যাথের দিকে চলে যায়। এক ব্যক্তি রাস্তার ধারে নিজেকে বৃষ্টি থেকে বাঁচাতে বৃষ্টির উল্লম্ব বেগের সাথে 30 ডিগ্রি কোণে ছাতা খুলে দাঁড়িয়ে আছে। বৃষ্টির উল্লম্ব বেগের সাথে 30 ডিগ্রি কোণে ছাতা খুলে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ছাতাটা এরকম আছে। আচ্ছা বেশ ভালো জিনিস, এখানে মানুষটা দাঁড়িয়ে আছে, এরকম টাইপের একটা ব্যাপার, ঠিক, এখানে লাইন টানাটা ঠিক হলো না এইটা। আচ্ছা বেশ, কোনো অসুবিধা নেই। তাহলে বৃষ্টি ডেফিনেটলি এইদিকে আসছে, তবে তো এইদিকে ছাতাটা খুলেছে, কতটা খুলেছে? 30 ডিগ্রি কোণে খুলে রেখেছে, বেশ বোঝা গেল। তাহলে বৃষ্টি আসছে এরকম, ও ছাতা খুলে রেখেছে 30 ডিগ্রি কোণ, আচ্ছা বেশ এইটা। আচ্ছা এরপর যখন মানুষটা দৌড়াতে শুরু করলো 5 কিলোমিটার প্রতি ঘন্টা, দৌড়াবে কোন দিকে? এইদিকে দৌড়াবে রে বাবা। তখন বলছে বৃষ্টিটা একদম উপর থেকে নিচে নামতে শুরু করলো। চলো তাহলে এটা একটু সলভ করার চেষ্টা করি, খুব মজাদার একটা অঙ্ক। তাহলে আমি যদি বলি এইদিকে বৃষ্টির যে ইয়েটা সেটা হচ্ছে ভি রেন ধরলাম, ভেলোসিটি অফ রেন, আর এখানে মানুষের যে বেগটা সেটা হচ্ছে ভিএম, যদিও এর মান দিয়ে দিয়েছে তাও ধরে নিলাম। এখন যদি আমি বলি যে এই কোণটার সাপেক্ষে তোমরা এক কাজ করো, সাইন থিটা বার করো, কস থিটা বার করো, গল্প শেষ। জাস্ট সাইন থিটা বার করো, কস থিটা বার করো। সাইন থিটা তোমরা এটাই বলবে যে এর অর্থাৎ যে কোণের রেসপেক্টে আমরা সাইন থিটা কস থিটা বার করি তার যে বিপরীত বাহুটা দ্যাট ইজ এটা ভিএম, সেটা হবে তার লম্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা বার করি লম্ব বাই অতিভুজ, লম্ব দিস ইজ ভিএম ডিভাইডেড বাই ভি আর। আর এই যে গল্পটা, এই যে কস থিটা মানে হচ্ছে ভূমি, এটা তো এই ক্ষেত্রে ভূমি হয়ে গেল না, এটা হয়ে গেল এই ক্ষেত্রে ভূমি, নাম দিয়ে দিচ্ছি এ বি, কারণ আমার এর কাছে ছাড়া আর কোনো উপায় নেই, আমার নাম দিতেই হচ্ছে। তাহলে আমরা লিখবো জাস্ট এ বি ডিভাইডেড বাই ভেলোসিটি অফ রেন, কারণ অতিভুজ, ঠিক। এবারে সাইন থিটাটা কত? হাফ। তাহলে আমরা বলতেই পারি যে ভেলোসিটি অফ রেন এটার মান আমরা জানি না, তাহলে ভেলোসিটি অফ রেন আমাদের কাছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যাবে দ্যাট ইজ 2 অফ ভিএম, ঠিক আছে। তারপরে আমরা এরপরে আমরা কস থিটাটাও বার করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে ভিএমটা কত দিয়েছে? ভিএমটা দিয়ে দিয়েছে 5, তাহলে ভি আরটা কত হবে? ভেলোসিটি অফ রেন সেটা হচ্ছে 5 দুগুণে 10 কিলোমিটার প্রতি ঘন্টা কি দিয়েছে? মিটার পার সেকেন্ড, কিলোমিটার প্রতি ঘন্টায় দিয়েছে, তাহলে আমাদের অ্যান্সারটা কিলোমিটার প্রতি ঘন্টাতেই আসবে, ভালো জিনিস। এই যে ভেলোসিটি অফ রেন, আর এখানে স্যার এই এবিটার তাৎপর্য কি? এবিটার তাৎপর্য হলো ঠিক ওপর থেকে নিচে নামছে, এটা কীরকম?
এটা হচ্ছে মানুষের সাপেক্ষে, মানুষ ওটা দেখছে যে ঠিক ওপর থেকে নিচে নামছে, বলেছে না সেকেন্ড কেসটাতে। আর এই যে ভেলোসিটি অফ ভেলোসিটি অফ রেন এই জিনিসটা, এটা কিন্তু ওর রাস্তার সাপেক্ষে বা ওর অরিজিনাল ভেলোসিটি। দেখো প্রথম প্রশ্নটা আমাদেরকে কি জানতে চেয়েছে না, রাস্তার সাপেক্ষে বৃষ্টির ফোঁটার গতিবেগ। আমরা যে কোনো জিনিসকে বলছি ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি, এই যে জিনিসটা আমরা করি ঠিক আপেক্ষিক গতিবেগ বার করার সময়, এই ভেলোসিটি অফ এটা কার, এটাও কি কারোর সাপেক্ষে? ইয়েস, এটা গ্রাউন্ডের সাপেক্ষে, পৃথিবীর সাপেক্ষে, রাস্তার সাপেক্ষে। রাস্তা মানে কি? সেই পৃথিবী। তাহলে ভেলোসিটি অফ রেন যেটা 10 কিলোমিটার প্রতি ঘন্টা বার করলাম 1 নম্বর প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে বৃষ্টির অরিজিনাল গতিবেগ। দেখো দেখতে পাচ্ছ প্রথম কেসে যখন বস্তুটি দাঁড়িয়ে, মানুষটি যখন দাঁড়িয়ে থাকার মানে কি তার কোনো আপেক্ষিক গতিবেগ নেই। তাহলে মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন যে বৃষ্টিটা পড়ে, তখন যেভাবে বৃষ্টিটা পড়ে সেটাই তার অরিজিনাল। এবার আমি চলতে শুরু করলাম এইভাবে, তাহলে আমি চলতে শুরু যদি করি তাহলে তো বৃষ্টির আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হবে। আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হয় দুটি বস্তুর মধ্যে যদি বেগের তৈরি হয়। দুটো বস্তুর মধ্যে একটা বেগ আছে একটা বেগ নেই, তাহলে আবার আপেক্ষিক গতিবেগের কি আছে রে বাবা? একটা বেগ তো এমনি জিরো হয়ে যাবে, কোনো জিনিস থেকে জিরো বিয়োগ করলে তো ওই জিনিসটাই পড়ে থাকে। ফলে এই যে ভিআর 10 কিলোমিটার প্রতি ঘন্টায়, এটা হচ্ছে বৃষ্টির গতিবেগ, কিন্তু সেটা রাস্তার সাপেক্ষে বা ওর অরিজিনাল ভেলোসিটি, এটা হচ্ছে ভিআর। এটাকে যদি আমি বার করি, যেটা উপর থেকে নিচে নামছে এক্স্যাক্টলি, সেটা হয়ে গেল বৃষ্টির গতিবেগ বাট মানুষের সাপেক্ষে। কথাটা বোঝা গেল? মানুষের সাপেক্ষে। তাহলে এটা আমরা পেয়ে যাবো এবি দরকার আমাদের এই ক্ষেত্রে। তাহলে হচ্ছে ভিআর গুণিত কস থিটা, ভিআর গুণিত কস থিটা। ভিআর কত? ভেলোসিটি অফ রেন কত? 2। ভেলোসিটি অফ রেন কত? 2। বেশ, কস থিটা কত? কস থিটা মানে কস 30 ডিগ্রি, দ্যাট ইজ √3 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ √3 হচ্ছে আমাদের অ্যান্সার। √3 হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এখানটাতে গন্ডগোল এলো কেন? গন্ডগোল চলে এসছে কেন? আচ্ছা, ভেলোসিটি অফ রেন, ও এটা তো 10, আমি এটা 2 বসিয়ে দিয়েছি, এটা তো 10, এটা 10 হবে, তাহলে 2 এ এটা 5, তাহলে অ্যান্সারটা হচ্ছে 5√3। এটা 10, আমি বসাতে পুট করতে ভুল করেছিলাম। ঠিক এই যে ভেলোসিটিটা উপর থেকে নিচে, এটা মানুষের মনে হচ্ছে ও যখন চলতে শুরু করছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তখন ওর এটা মনে হচ্ছে। কথাটা বোঝা গেল? কথাটা বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে 17 নম্বরের অঙ্কটা আমাদের হয়ে গেল এখানে কমপ্লিট। চলো 18 নম্বর ম্যাথটা দেখে নিই। 18 নম্বর ম্যাথটা, তার আগে এই বোর্ডটা করে নিই আমি সাফা। ওকে, 18 নম্বর ম্যাথের দিকে চলে যাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশুনো করতে থাকবে, ফাঁকি মারবে না, ঠিক? ওকে, হ্যাঁ স্যার আমরা ভালো বাচ্চা, আমরা কোনোদিন ফাঁকি মারি না। চলো 18 নম্বর প্রশ্নটা, একটা পাথরকে ভূমি থেকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ছোড়া হলো। অনুভূমিকের থেকে 30 ডিগ্রি কোণে ছোড়া হলো। আচ্ছা বেশ, 30 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে একটা পাথরকে, বেশ ভালো জিনিস। আচ্ছা, উচ্চতায় উঠলে যে উচ্চতায় ওঠে একই প্রারম্ভিক বেগ যদি 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারতাম তাহলে 20 মিটার বেশি উচ্চতায় উঠতো। আচ্ছা বেশ, এটা একটু আগে সলভ করি, দেন আমি জানতে চাইবো যে কি আমাদের বার করতে বলেছে। 30 ডিগ্রি হলো আর এটা হচ্ছে 60 ডিগ্রিতে, যেটা হচ্ছে এটার হাইট যদি আমি ধরি h1, এটার হাইট ধরি আমি যদি h2, বলেছে এইখানে বেশি উচ্চতায় উঠেছে h2 মাইনাস h1 ইজিক্যাল টু আমাদের এখানে বলে দিয়েছে কত না 20 মিটার। ওকে, 20 মিটার, এটা হলো 20 মিটার। ঠিক, তাহলে 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 কি করা যায়? ইউ বেগে ছেড়েছে। আচ্ছা, হাইট কত হয়? ম্যাক্সিমাম হাইট আমরা কি জানি? ম্যাক্সিমাম হাইট বার করতে হলে দ্যাট ইজ h ইজিক্যাল টু হাফ g_t²। এমনি একটা ব্যাপার, বা আর একটা জিনিস করা যেতে পারে, ইউ দিয়ে পরে যদি আমি যাই তাহলে হচ্ছে h দিয়ে সেটা আর কি হতে পারে? v²/2g। তাহলে এখানে ভি না পড়ে হবে ম্যাক্সিমাম হাইট, তো তাহলে হচ্ছে u² sin² θ/2g। ওকে, তাহলে u², ওকে, sin² θ, তাহলে sin² θ জায়গাতে 60 ডিগ্রি বসাবো সেকেন্ড কেসে, ডিভাইডেড বাই u² sin θ/2g। ওকে, 2g, ওকে ডান। মাইনাস এখানে বসাবো u² sin² 30 ডিগ্রি, কারণ 30 ডিগ্রিতে ছেড়েছে, ডিভাইডেড বাই 2g ইজিক্যাল টু হবে 20। ওকে ডান। চলো তাহলে আমাদের কাছে এখানে u²/2gটা কমন নিলাম, এখান থেকে পড়ে থাকলো sin 60 ডিগ্রি তার স্কোয়ার, sin 60 ডিগ্রি মানে √3/2, তাহলে √3/2 তার স্কোয়ার মানে 3/4 মাইনাস হাফের এটা হচ্ছে 1/4 ইজিক্যাল টু 20। এইবার যদি আমি u²টা করি তাহলে হচ্ছে 3/4 মাইনাস 1/4 দ্যাট ইজ 3 - 1 দ্যাট ইজ 2, 2/4 মানে হচ্ছে 1/2, ও পাশে গেলে 2টা ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে 2 গুণ হবে 20 গুণ হবে, আর 2g তো অলরেডি আছে, 2g গুণ হবে। এটা যদি আমি বাইরে আনি, √, এই জিনিসটা আনি, দ্যাট ইজ 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80g, √80g। দেখা যাক এর ভেলোসিটিটা কত দিচ্ছে। √80g, জি এর কিছু মান ধরতে বলেছে না? কিছু বলে দেয়নি, তাহলে আমাদের 9.80 ধরবো। তাহলে 80 গুণিত 9.8 এবং তার নিয়ে নিলাম আমরা √ দ্যাট ইজ 28 মিটার পার সেকেন্ড। খুব সুন্দর এসেছে, 28 মিটার পার সেকেন্ড, 28 মিটার পার সেকেন্ড তার হচ্ছে প্রারম্ভিক বেগ।
বেশ, আরেকটা জিনিস আমাদের জানতে চেয়েছে যে দ্বিতীয় ক্ষেত্রে সেটি কত সময় ধরে বায়ুতে থাকবে, কত সময় ধরে, তো সময়গুলো বার করতে হবে কত সময় বেশি ধরে আর কি, কত সময় ধরে দ্বিতীয় ক্ষেত্রে টোটালটা, দ্বিতীয় ক্ষেত্রে সেটি কত সময় বায়ুতে থাকবে। আচ্ছা অনলি দ্বিতীয় ক্ষেত্র। আচ্ছা তাহলে টিটা আমাদের হয়ে যাবে ইউ সাইন থিটা, কত সময় বায়ুতে থাকবে, তাহলে 2u সাইন থিটা বাই জি। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে 2 ইন্টু ইউ মানে হচ্ছে 28 সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 গুণিত জিটার মান হচ্ছে 9.8, 2 কেটে গেল। আর এটা দেখছি কি হয়, 28 ইন্টু √3, 28 ইন্টু √3 ডিভাইডেড বাই 9.8। ওকে, সেটা হলো 4.48। তাহলে অ্যান্সার তো মিললো না, 4.48 সেকেন্ড, 4.48 সেকেন্ডই তো। বেগটা কতটা এসেছে, কিলোমিটার পার সেকেন্ড, হ্যাঁ তাহলে সেকেন্ড। তাহলে আমাদেরকে তুলনাটা করতে হবে, প্রারম্ভিক কত হলো দ্বিতীয় ক্ষেত্রে সেটি কত বেশি সময়, আচ্ছা কত বেশি সময় থাকবে, তাহলে তো কম্পেয়ার করতে হবে। এটা হচ্ছে T2 এর কেসটা, তাহলে T1 একটা বার করে নিই। T1 একটা হচ্ছে 2u সাইন থিটা বাই জি, সেম ফর্মুলা 2u সাইন থিটা বাই জি, তাহলে 2 ইন্টু ইউ মানে হচ্ছে 28, সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে 1/2, আর এখানে জিটা হচ্ছে 9.8। এটা যদি কেটে দিই আমাদের কাছে পড়ে থাকছে 28 ডিভাইডেড বাই 9.8। ওকে ডান, সেটা এলো আমাদের কাছে 2.85, ঠিক 2.85। তাহলে এটা যদি আমরা দেখি, এই দুটোর মধ্যে যদি আমরা বিয়োগ বার করি, দ্য ডিফারেন্স বিটুইন T1 অ্যান্ড T2, তাহলে আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে 1.62 সেকেন্ড, 1.62 সেকেন্ড। কিন্তু সেটাও তো অ্যান্সার মিললো না। তাহলে ভুলটা কোথায় করলাম, কতক্ষণ বায়ুতে ছিল এটা জানতে চেয়েছে। আমি বুঝতে পারা গেল যে এইখানটাতে আমার একটু গন্ডগোল হয়েছে, এই ক্যালকুলেশনটাতে 28 √3 ডিভাইডেড বাই 9.8, 28 গুণিত √3 ডিভাইডেড বাই 9.8, এটা আসছে 4.94। সেটাই ভাবছি যে মেলা তো উচিত। তাহলে 4.94 মাইনাস 2.85, এটাতে কোনো গন্ডগোল নেই। আর সেই অ্যান্সারটা হলো 2.098, দ্যাট ইজ 2.1, অলমোস্ট এত সেকেন্ড এর বেশি লাগবে। 19 নম্বরের ম্যাথের দিকে চলে যাই, চলো। ভূমি থেকে 20 মিটার উচ্চতা একটি বন্দুক রাখা হচ্ছে, অনুভূমিক দিকে 900 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এই টাইপের একটা অঙ্ক করেছিলাম প্রবলেম সেট 1-এ, যদি তোমাদের মনে আছে খুব ভালো জিনিস, প্রবলেম সেট 1 না MCQতে করেছিলাম, ঠিক মনে পড়ছে না, তবে এই টাইপের অঙ্ক একটা ছিল, ঠিক আছে। সেটার অ্যান্সারটা তো একটু গন্ডগোল ছিল, সেটা আমি বলেছিলাম, ঠিক আছে। চলো তাহলে দেখে নিই 19 নম্বরের ম্যাথ। কোনো কারণবশত কোনো ক্যালকুলেশনের কারণে যদি ভুলবশত কিছু হয়ে থাকে, গন্ডগোল হয়ে থাকে, সেটা কিন্তু তোমরা ডেফিনেটলি জানাবে। তাহলে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় একটা কামান থেকে এখানে, যাই হোক, এখান থেকে একটা গুলিকে ছোড়া হলো। কোথা থেকে ছুড়েছে, বন্দুক থেকে ছোড়া হয়েছে, আচ্ছা কামান না। আচ্ছা, বেগটা ছিল 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, অনুভূমিক দিক বরাবর, মানে এই দিক বরাবর। এই যে হাইটটা ছিল সেটা হচ্ছে 20 মিটার। আচ্ছা ডান। এইবার যদি বলা হয় যে জি এর মান 10, আচ্ছা গুলিটি বায়ুতে কতক্ষণ থাকে, গুলিটি বায়ুতে কতক্ষণ থাকে, সময় বার করতে বলেছে, একটা ট্রাই করা যেতে পারে। হাফ জি টি স্কোয়ার ইজিক্যাল টু, যদি হাইট হয় তাহলে টিটা হবে, কারণ এদিক বরাবর তো কোনো বেগ নেই, যা আছে ত্বরণের গল্প, তাহলে টিটা হয়ে যাবে √2h আপন জি, h2 ইন্টু h কত 20 ডিভাইডেড বাই জিটা কত 10, 10 দুগুণে 20, দ্যাট ইজ 4, দ্যাট ইজ 2 সেকেন্ড। আচ্ছা ওকে, দেন প্রক্ষেপ সীমা কত, এটা হচ্ছে প্রথম অ্যান্সার। দেন অ্যান্সারটা হচ্ছে প্রক্ষেপ সীমাটা কত, এদিক বরাবর বেগ কত 900 কিলোমিটার প্রতি ঘন্টা, অনুভূমিক বরাবর, প্রক্ষেপ সীমা তো অনুভূমিক বরাবর হয়, তাহলে সেই ডিস্টেন্সটা পেতে গেলে অনুভূমিক বরাবর বেগ, দ্যাট ইজ এটা। এর তো কি কেন হবে, এটা মিটার ছিল না, এটা সেকেন্ডে এসছে। আচ্ছা, এই সেকেন্ডটাকে কনভার্ট করতে হবে, ঠিক। এটা গুণিত 2 সেকেন্ড, মানে হচ্ছে 2/3600 ঘন্টা। এটা কেটে গেল, এটা কেটে গেল, 4 2 2, দ্যাট ইজ হাফ কিলোমিটার বা 500 মিটার। আচ্ছা, আরেকটা কি বলছে, ভূমিতে আঘাত করার সময় গুলিটির উল্লম্ব বেগ কত, আঘাত করার সময় গুলিটির উল্লম্ব বেগ কত, অর্থাৎ ওপর নিচে বেগটা কত, ও আঘাত করার সময় এটা কত হবে ভাই, আঘাত করার সময় তার বেগটা কত, গুলিটি আঘাত করার সময় গুলিটির বেগ কত, ভূমিতে আঘাত করার আগে গুলিটির বেগ, উল্লম্ব বেগটা নির্ণয় করতে হবে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, উল্লম্ব বেগটা বার করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, ওকে চলো, পারা যাবে, এটাও পারা যাবে, অসুবিধা নেই কোনো।
আমরা এখানে পুট করে দেবো 3 নাম্বারটাতে, সেটা হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি, কারণ এখানে এর তো গল্প নেই। সেটা পজিটিভ কেন নিলেন, তার কারণ হচ্ছে এর যে বেগটা সেটা কিন্তু নিচের দিকেই তো, উল্লম্ব বেগ তো নিচের দিকেই তো, আর উল্লম্ব প্রাথমিক বেগটা কত 0, এর কোনো প্রাথমিক বেগ ছিল উল্লম্ব দিক বরাবর। প্রাথমিক যে বেগটা 900 কিলোমিটার প্রতি ঘন্টা সেটা তো অনুভূমিক দিক বরাবর রে বাবা। এই ছেলেগুলো না, উল্লম্ব বরাবর তো কোনো বেগ নেই, উল্লম্ব বরাবর প্রাথমিক কোনো বেগ তো নেই, কিন্তু অন্তিম বেগ আছে। জিটা আমরা বসাবো 10, টিটা আমরা বসাবো, আমরা পেয়ে গেছি দ্যাট ইজ 2 সেকেন্ড। তাহলে এটা আমাদের কাছে চলে আসবে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। যাই হোক 3 নম্বরের পার্টটাও আমাদের হয়ে গেল কমপ্লিট। এবার 20 নম্বরের প্রশ্নের দিকে চলে যায়। একটি বস্তুকণা 20 মিটার পার সেকেন্ড বেগে একটি আনত তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলো। আচ্ছা, এটা আবার প্রজেক্টাইল মোশন বাট ইনক্লাইন্ড প্লেনে, প্রজেক্টাইল মোশন ইন ইনক্লাইন্ড প্লেন। এইটা জিনিসটা ব্যাপার। চলো তাহলে 20 নম্বরের ম্যাথটা আমরা দেখে নিই কীভাবে সলভ করতে হবে। 20 নম্বরের ম্যাথটাতে ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ যে ছবিটা একটা নততলের ওপরে, অর্থাৎ একটা ইনক্লাইন্ড প্লেনের ওপরে তোমাকে কিন্তু এটা ড্র করতে হবে। প্রথমে ইনক্লাইন্ড প্লেনটা নিজেই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তারপর আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু একটা প্রাসকে মানে একটা বস্তুকে ছোড়া হয়েছে, বোঝা গেল, সেটাও 30 ডিগ্রিতে। ডান। এখন ব্যাপারটা হলো যে এইখানে বেগের উপাংশটাও দুটো ভাগে ভাগ হবে, এখানে অভিকর্ষজ ত্বরণের উপাংশটাও দুটো ভাগে ভাগ হবে। যেটা বেগের অনুভূমিক উপাংশ হবে দ্যাট ইজ ইউ কস 30 ডিগ্রি, এবং যেটা বেগের অনুভূমিক উপাংশ না হয়ে উল্লম্ব উপাংশ হবে সেটা হবে ইউ সাইন 30 ডিগ্রি। এবার আসি অভিকর্ষজ ত্বরণের কথায়। অভিকর্ষজ ত্বরণ যেটা অনুভূমিক বরাবর হবে, যদিও সেটা বেগের যে অনুভূমিক উপাংশ তার উল্টো দিক বরাবর, সেই অনুভূমিক দিক বরাবরটা হবে জি সাইন থিটা, অর্থাৎ জি সাইন 30 ডিগ্রি। এবং যেটা উল্লম্ব বরাবর হবে, যদিও উল্লম্ব বরাবর অভিকর্ষজ ত্বরণের উপাংশটা প্রাথমিক বেগের উল্লম্ব বরাবর বেগের যে উপাংশটা আছে তার উল্টো দিকে, ঠিক আগেরটার মতোই, কিন্তু সেটা হয়ে যাবে জি কস 30 ডিগ্রি বা জি কস থিটা, বোঝা গেছে। এইবার যদি আমরা ছবি অনুসারে চলে আসি, সেটা হচ্ছে বেগের উল্লম্ব উপাংশ ইউ সাইন থিটা, ইউ সাইন 30 ডিগ্রি যেটা বললাম। বেগের প্রাথমিক বেগের অনুভূমিক উপাংশটা হচ্ছে ইউ কস 30 ডিগ্রি, যেটা আমি বললাম। অভিকর্ষজ ত্বরণের উল্লম্ব উপাংশ জি কস 30 ডিগ্রি, অনুভূমিক উপাংশ হচ্ছে জি সাইন 30 ডিগ্রি, যেটা আমি বললাম একটু আগে। সুতরাং অনুভূমিক বেগের উল্লম্ব উপাংশ যদি ভি পারপেন্ডিকুলার, ওটা যেটা আমি লিখেছি সেটা পারপেন্ডিকুলার, আর অনুভূমিক উপাংশ যদি ভি প্যারালাল, দুটো লাইন মানে সমান্তরাল বোঝায়, মানে অনুভূমিক বরাবর ওইটাকে বোঝায় হয়, তাহলে গতির সমীকরণ আমরা ইউজ করতে পারি ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি। কেন মাইনাস নিলাম, কারণ এখানে প্রাথমিক বেগ ইউ এর ডিরেকশন যেদিকে আছে, নট অনলি উল্লম্ব বাট অলসো অনুভূমিক, যে উপাংশ তুমি নাও না কেন সেটা জি এর অনুভূমিক আর উল্লম্বের সাথে উল্টো ডিরেকশনে আছে প্রত্যেকবার, বোঝা গেছে জিনিসটা? ওকে ডান। চলো এরপর আমরা সেই জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই করি যে ভি পারপেন্ডিকুলার মানে অন্তিম বেগের অনুভূমিক উপাংশ আর উল্লম্ব উপাংশ যদি আমরা নির্বাচন করার চেষ্টা করি, তাহলে ভি এর উল্লম্ব উপাংশ ভি পারপেন্ডিকুলার হয়ে দাঁড়াবে ইউ সাইন 30 ডিগ্রি মানে প্রাথমিক বেগের উল্লম্ব উপাংশ মাইনাস জি এর উল্লম্ব উপাংশ দ্যাট ইজ জি কস 30 ডিগ্রি। ওকে ডান, গুণিত টি। ওকে, এবার ভি প্যারালাল বা অন্তিম বেগের অনুভূমিক উপাংশ যদি আমরা নেওয়ার চেষ্টা করি, তাহলে প্রাথমিক বেগের অনুভূমিক উপাংশ দ্যাট ইজ ইউ কস 30 ডিগ্রি মাইনাস অভিকর্ষজ ত্বরণের অনুভূমিক উপাংশ দ্যাট ইজ জি সাইন 30 ডিগ্রি গুণিত টি। ওকে, বোঝা গেল, এই দুটো জিনিস পেলাম। আবার আরেকটা জিনিস বলেছে যে বেগটা যখন শেষ মানে নিজের মোশনটা যখন শেষ করছে ওই প্রাসটা, তখন সে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করছে, মানে তার ভূমির সাথে ইনক্লাইন প্লেনের সাথে আবার 30 ডিগ্রি করেছে। এটা না বলে দিলেও কিছু অসুবিধা হতো না, কারণ প্রাস একটা যথেষ্ট পরিমাণে সাদৃশ্যমূলক গতি, ফলে 30 ডিগ্রি কোণে ছোড়া হলে 30 ডিগ্রি কোণেই সে কিন্তু নিচে নেমে পড়বে। এখন ব্যাপারটা হলো এখানে আমি ট্যান অফ মাইনাস 30 ডিগ্রি কেন নিয়েছি, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ হলে কোণটাকে পজিটিভ নিতে হয়, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কোণটা এই ক্ষেত্রে ক্লকওয়াইজ নিতে হচ্ছে, তার ফলে এখানে মাইনাস 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা হয়েছে, বোঝা গেছে ব্যাপারটা। তাই ট্যান অফ মাইনাস 30 ডিগ্রি সেটা হয়ে পড়বে ভি পারপেন্ডিকুলার অর্থাৎ অন্তিম বেগের উল্লম্ব উপাংশ, সেটাই এই ক্ষেত্রে লম্বের মতো কাজ করছে, ডিভাইডেড বাই ভূমি। আমরা জানি তো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, সেইটাই করেছি, যে সেটা হয়ে পড়ছে লম্ব বাই ভূমি মানে ভি এর পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই ভি এর প্যারালাল। এবং সেটা যদি আমি শর্ট আউট করি মানে সলভ করি, ধীরে ধীরে যদি এগিয়ে যাই আমি, তাহলে সেখান থেকে আমি কিন্তু টি এর মানটা পেয়ে যাচ্ছি 1.76 সেকেন্ড। ওকে, এটা গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তরে যদি আমরা যাই, দ্বিতীয় যে পার্টটা আছে সেখানে যদি আমরা যাই, সেখানে বলেছে যে মুহূর্তে ও শেষ বিন্দুতে পৌঁছাচ্ছে সেটা ভূমি থেকে কতটা উচ্চতাতে ওপরে আছে।
অর্থাৎ আমাদের প্রাসটা বার করতে হবে। তো প্রাস বার করতে গেলে আমাদের এখানে যেটা করতে হবে, সেখানে আমরা জেনারেলি করি অনুভূমিক বরাবর বেগের উপাংশ, সেটা কোনো দিন পরিবর্তন হয় না, গুণিত টি করে দিই। বাট এখানে একটা শুধুমাত্র অনুভূমিক বরাবর আগের কেসটাতে মানে অন্য প্রাসের ক্ষেত্রে কি থাকে, অনুভূমিক বরাবর ত্বরণের কোনো উপাংশ থাকে না, অনলি জি কাজ করে, সেটা উল্লম্ব বরাবর। এই ক্ষেত্রে ত্বরণটাও কিন্তু অনুভূমিক বরাবর কাজ করছে, অর্থাৎ বেগটাও দুটো পার্টে ভাগ হয়েছে, ত্বরণটাও দুটো পার্টে ভাগ হয়েছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বোঝা গেছে? তার ফলে আমি এখানে লিখেছি আর ইজ ইকুয়াল টু ইউ কস থিটা গুণিত টি, এটা জেনারেলি করি, মাইনাস করতে হলো আমাদের কারণ ডিরেকশানটা উল্টো দিকে, সেটা হচ্ছে জি সাইন থিটা, মানে হচ্ছে তার অনুভূমিক বরাবর অভিকর্ষজ ত্বরণের উপাংশ গুণিত সময় সময় স্কোয়ার টি স্কোয়ার। ওকে, বোঝা গেছে? যেহেতু আমরা জানি যে এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, সেই জিনিসটা এখানে পুট করেছি, এবং যদি তোমরা এটার ক্যালকুলেশন করো ইউ উইল গেট দ্য অ্যান্সার, দ্যাট ইজ 15.13 মিটার। চলো এরপরে আমরা এর পরের প্রশ্নের দিকে চলে যাই। চলো আমরা 21 নম্বরের ম্যাথটা দেখে নিই। 21 নম্বরের ম্যাথটা বলেছে কোনো নির্দিষ্ট মুহূর্তে একটি জাহাজ এ অন্য একটি জাহাজ বি থেকে 10 কিলোমিটার পশ্চিমে আছে। এই জাহাজটি ঘন্টায় 12 কিলোমিটার বেগে পূর্ব দিকে আর বি জাহাজটি ঘন্টায় 16 কিলোমিটার বেগে উত্তর দিকে যায়। আচ্ছা, জাহাজ দুটি কখন সর্বাপেক্ষা নিকটবর্তী অবস্থানে থাকবে, আর তখন সেই মুহূর্তে তাদের মধ্যে ব্যবধানটাই মানে দূরত্বটাই কত হবে? এই অঙ্কটা আমি বলবো সেম অ্যাজ আগে, যেমন একজন দক্ষিণে যাচ্ছিল, একজন পূর্ব দিকে আসছিল, পূর্ব থেকে পশ্চিমে। এখন বলছে একজন উত্তরে যাচ্ছে, তো একজন পূর্ব দিকে যাচ্ছে, এইভাবে পূর্ব দিকে যাচ্ছে এইভাবে, তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স এমনি টাইপের একটা ব্যাপার, ঠিক? একজন উত্তর দিকে যাচ্ছে আর আরেকজন পূর্ব দিকে যাচ্ছে। বেশ, এই অঙ্কটা ম্যাচ খেয়ে যাচ্ছে 6 নম্বরের সাথে, প্রবলেম সেট 2 সেম অ্যাজ প্রবলেম সেট PS2 তার 6 নম্বরের ম্যাথের সাথে। এটা তোমরা একটু করার চেষ্টা করবে, হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম। কোনো অসুবিধা থাকলে ডেফিনেটলি জানাবে, আমি এটা ছাড়লাম তোমাদের উপরে, কারণ চুপচাপ বসে থেকে কিচ্ছু লাভ নেই, তোমাদেরকেও কিন্তু পরিশ্রম করতে হবে। ওকে, চলো 22 নম্বরের ম্যাথের দিকে চলে যাই। আচ্ছা, একই বিন্দু থেকে দুটি বস্তুকণাকে পরস্পরের বিপরীতে θ1 θ2 কোণে সঞ্চারিত করা হয়েছে। প্রতিটির বেগ হচ্ছে, উৎক্ষেপণ বেগ হচ্ছে ইউ করে, তাহলে তাদের সঞ্চার পথ একই তলে অবস্থান করছে। আচ্ছা, পরস্পরের সাপেক্ষে তাদের আপেক্ষিক গতিবেগ কত? তাহলে এটা যদি একটা রেফারেন্স তল ধরি, একটাকে ছাড়া হয়েছে θ1 কোণে, আর একটাকে বিপরীত দিকে θ2 কোণে ছাড়া হয়েছে, বাট দুটোর যে গতিবেগ, সেই দুটো গতিবেগে কিন্তু সেম ইউ। তাহলে আমি যদি বলি একটার সাপেক্ষে অন্যটার আপেক্ষিক গতিবেগ আমি বার করতে চাই, ওকে, ইচ্ছুক, তাহলে আমি জাস্ট কি করব? আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে, দেখো ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এদের মধ্যবর্তী কোণ cos θ1 প্লাস θ2, তাহলে cos θ1 প্লাস θ2, এটা হয়ে গেল তাদের মধ্যবর্তী লব্ধি। ওকে, ডান, তার রুট নেব অবশ্যই। আচ্ছা, তাহলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2 ইউ স্কোয়ার cos θ1 প্লাস θ2, ওকে, ডান। এইবারে যদি আমি বলি এখানেও 2 ইউ স্কোয়ার নিলাম কমন, 2 ইউ স্কোয়ার 1 প্লাস cos θ1 প্লাস θ2, ওকে, ডান। এইবারে যদি আমি বলি রুট ওভার 2 ইউ স্কোয়ার 1 প্লাস cos θ, দ্যাট ইজ 20 নম্বরের ম্যাথটা ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ যে ছবিটা একটা নততলের উপরে, অর্থাৎ একটা ইনক্লাইন প্লেনের উপরে তোমাকে কিন্তু এটা ড্র করতে হবে। প্রথমে ইনক্লাইন প্লেনটা নিজেই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তারপর আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু একটা প্লাস্টিক মানে একটা বস্তুকে ছোড়া হয়েছে, বোঝা গেল? সেটাও 30 ডিগ্রি, ডান। এখন ব্যাপারটা হলো যে এখানে বেগের উপাংশটা দুটো ভাগে ভাগ হবে, 23 নম্বরের অভিকর্ষজ ত্বরণের উপাংশটাও দুটো ভাগে ভাগ হবে। যেটা বেগের অনুভূমিক উপাংশ হবে দ্যাট ইজ ইউ cos 30 ডিগ্রি, এবং যেটা বেগের অনুভূমিক উপাংশ না হয়ে উল্লম্ব উপাংশ হবে সেটা হবে u sin 30 ডিগ্রি। তাহলে কিন্তু এবার আসি অভিকর্ষজ ত্বরণের কথায়। অভিকর্ষজ ত্বরণ যেটা অনুভূমিক বরাবর হবে, সেটা বেগের যে অনুভূমিক উপাংশ তার উল্টো দিক বরাবর, সেই অনুভূমিক উল্লম্বভাবে g sin θ, অর্থাৎ g sin 30 ডিগ্রি, এবং প্রতি ঘন্টায় সেই দ্বিগুণ, আগেরবারও দ্বিগুণ বলেছিল, 2 থেকে 4 হয়েছিল, এবার 3 থেকে 6 উপাংশটা। আচ্ছা, তখন তার বৃষ্টির সাপেক্ষে উল্লম্ব বরাবর বেগের যে উপাংশটা আছে তার সাপেক্ষে বৃষ্টি 45 ডিগ্রি কোণে আনত হয়, তো ওটা বলেছিল সেটা হয়ে যাবে g সেটা তো 45 ডিগ্রি কোণে আনতর ব্যাপার। আচ্ছা, এবার বলছি বৃষ্টির গতি যদি আমরা ছবি অনুসারে চলে আসি, সেটা হচ্ছে বেগের উল্লম্ব উপাংশ u sin θ, u sin 30 ডিগ্রি, যেটা বললাম বেগের প্রাথমিক বেগের অনুভূমিক উপাংশটা হচ্ছে u cos 30 ডিগ্রি, যেটা আমি বললাম। 24 নম্বর ম্যাথের দিকে চলে যাই। সর্বোচ্চ বিন্দুতে একটি প্রাসের লব্ধি বেগ সর্বোচ্চ বিন্দুর অর্ধেক উচ্চতার লব্ধি বেগের
সুতরাং অনুভূমিক বেগের উল্লম্ব উপাংশ প্রমাণ করো যে অনুভূমিকের সাপেক্ষে উৎক্ষেপণ কোণ হলো 30 আর অনুভূমিক উপাংশ যদি ভি প্যারালাল দুটো লাইন মানে সমান্তরাল বোঝায় মানে অনুভূমিক বরাবর ওইটাকে বোঝায় হয় তাহলে গতির সমীকরণ আমরা ইউজ করতে পারি ভি মাইনাস জিটি কেন মাইনাস নিলাম কারণ এখানে প্রাথমিক বেগ ইউ এর ডিরেকশন জিটি নট অনলি উল্লম্ব বাট অলসো অনুভূমিক যে উপাংশটা নাও না কেন সেটা জি এর অনুভূমিক আর সাথে উল্টো ডিরেকশনে আছে প্রত্যেকবার বোঝা গেছে জিনিসটা এবং এই বিন্দুতে যে বেগটা আছে এই দুটো বেগের একে অপরের কত অংশ সেটা বলে দিয়েছে পারপেন্ডিকুলার মানে অন্তিম বেগের অনুভূমিক উপাংশ আর উল্লম্ব উপাংশ যদি আমরা নির্বাচন করার চেষ্টা করি তাহলে ভি এর উল্লম্ব উপাংশ ভি পারপেন্ডিকুলার হয়ে দাঁড়াবে ইউ sin থিটাটা এখানে হয়ে যায় মানে প্রাথমিক বেগের উল্লম্ব উপাংশ মাইনাস জি এর উল্লম্ব উপাংশ দ্যাট ইজ জি cos 30 ডিগ্রি ডান গুণিত টি আছে তাদের মানে পরিবর্তন হয়েছে ঠিক কথা অন্তিম বেগের অনুভূমিক উপাংশ যদি আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে প্রাথমিক বেগের অনুভূমিক উপাংশ দ্যাট ইজ ইউ cos 30 ডিগ্রি মাইনাস অভিকর্ষজ ত্বরণের অনুভূমিক উপাংশ দ্যাট ইজ জি sin 30 ডিগ্রি গুণিত টি ওকে বোঝা গেল এই দুটো জিনিস পেলাম আবার আরেকটা জিনিস বলেছে যে বেগটা যখন শেষ মানে নিচের মোশনটা যখন শেষ করছে ওই প্লাসটা তখন সে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করছে মানে তার ভূমির সাথে ইনক্লাইন প্লেনের সাথে আবার 30 ডিগ্রি করেছে এটা না বলে দিলেও কিছু অসুবিধা হতো না কারণ প্লাস একটা যথেষ্ট পরিমাণে সাদৃশ্যমূলক গতি ফলে 30 ডিগ্রি কোণে ছড়া হলে 30 ডিগ্রি কোণে সে কিন্তু নিচে নেমে পড়বে এখন ব্যাপারটা হলো এখানে আমি tan অফ মাইনাস 30 ডিগ্রি কেন নিয়েছি কারণ অ্যান্টি ক্লকওয়াইজ হলে কোণটাকে পজিটিভ নিতে হয় আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কোণটা এই ক্ষেত্রে ক্লকওয়াইজ নিতে হচ্ছে তার ফলে এখানে মাইনাস 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা হয়েছে বোঝা গেছে ব্যাপারটা তাই tan অফ মাইনাস 30 ডিগ্রি সেটা হয়ে পড়বে ভি পারপেন্ডিকুলার অর্থাৎ অন্তিম দিকে উল্লম্ব উপাংশ সেটা এই ক্ষেত্রে লম্বের মতো কাজ করছে ডিভাইডেড বাই ভূমি আমরা জানি তো tan থিটা সমান লম্ব বাই ভূমি সেইটাই করেছি যে সেটা হয়ে পড়ছে লম্ব বাই ভূমি মানে ভি এর পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই ভি এর প্যারালাল এবং সেটা যদি আমি শর্ট আউট করি মানে সলভ করি ধীরে ধীরে যদি এগিয়ে যাই আমি তাহলে সেখান থেকে আমি কিন্তু ভি এর মান পেয়ে যাচ্ছি 1.76 সেকেন্ড শুধু ওকে এটা গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তরে যদি আমরা যাই দ্বিতীয় যে পার্টটা আছে সেখানে যদি আমরা যাই সেখানে বলেছে যে এই বেগটা হচ্ছে অনলি ইউ sin থিটা অনলি ইউ cos থিটা sin থিটার পার্টটা এখানে পৌঁছাচ্ছে সেটা ভূমি থেকে কতটা উচ্চতাতে উপরে আছে তাহলে বোঝা গেল সমস্ত জিনিস অর্থাৎ আমাদের প্রাসটা বলেছে একটা শর্ত দিয়েছে সর্বোচ্চ বিন্দুতে একটি প্রাসের যে লব্ধি বেগ জেনারেলি করি অনুভূমিক বরাবর বেগের উপাংশ সেটা সর্বোচ্চ পরিবর্তন হয় না গুণিত টি বেগ তার এখানে একটা শুধুমাত্র অনুভূমিক বরাবর আগের কেসটাতে মানে অন্য প্রাসের ক্ষেত্রে কি থাকে অনুভূমিক বরাবর ত্বরণের কোনো উপাংশ থাকে না অনলি জি কাজ করে সেটা উল্লম্ব বরাবর এই ক্ষেত্রে ত্বরণটাও কিন্তু অনুভূমিক বরাবর কাজ করছে অর্থাৎ বেগটাও দুটো পার্টে ভাগ হচ্ছে আমি আরেকবার পড়ি ত্বরণটাও দুটো পার্টে গন্ডগোল হয় বাই চান্স এটা করতে গিয়ে আমাদের গোলমাল চলে আসতে হবে সর্বোচ্চ বিন্দুতে আমি এখানে লিখেছি r অর্ধেক উচ্চতার বেগের গুণিত টি এটা জেনারেলি করি এর মাইনাস করতে হলো আমাদের কারণ ডিরেকশনটা উল্টো দিকে দ্যাট ইজ সেটা হচ্ছে cos স্কয়ার থিটা g sin থিটা মানে হচ্ছে তার অনুভূমিক বরাবর অভিকর্ষজ ত্বরণের উপাংশ গুণিত সময় সময় স্কয়ার cos স্কয়ার ওকে থিটা ইকুয়াল টু 6 যেহেতু আমরা জানি যে s ut মাইনাস হাফ এটি স্কয়ার সেই জিনিসটা এখানে পুট করেছি এবং যদি তোমরা এটার ক্যালকুলেশন করো বোঝা গেছে টোটাল জিনিসটা আমাদের বার করতে বলেছে 15.3 চলো এরপরে আমরা এখানে প্রশ্নের দিকে চলে যাই চলো তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো আমরা এখান থেকে মানটা পেয়ে যাব থিটার আমাদের থিটা দরকার অ্যাকচুয়ালি চলো তাহলে দেখে নিই আমরা কিভাবে থিটাটা পাচ্ছি তার আগে একটা জিনিস দেখো এখানে অজানা রাশি হচ্ছে জি আছে ইউ স্কোয়ার আছে আর এইচ আছে এগুলোকে একটু এদের মধ্যে রিলেশন ফাইন্ড আউট করার চেষ্টা করব সর্বাধিক উচ্চতা এইচ আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড আচ্ছা এটা থিটা কিন্তু থিটা ডিভাইডেড বাই 2g ওকে তাহলে আমরা কি করব জিএইচ এর মানটা বসিয়ে দেবো আচ্ছা জিএইচ এর মানটা না হয় বসিয়ে দিই দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 এই মানটা এখানে পুট করছি তাহলে আমাদের কাছে এলো 7 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 6 ইউ স্কোয়ার মাইনাস 6 জি গুণিত এইচ দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 তাহলে প্রথম কথা ইউ স্কোয়ার কেটে গেল পড়ে থাকছে 7 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 6 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা এই গেল ব্যাপার এই পাশে যদি আমি নিয়ম আসি তাহলে দেখা যাক কী হয় তাহলে 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 6 তাহলে এখান থেকে যদি আমি তিনটে কমন নিই দেখো
তিনটে কমন নিলাম, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তিনটে করে নিলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা তো কমপ্লিট হয়ে গেল, বাট আরও এখনও 4টা কস স্কোয়ার থিটা পড়ে আছে, ইজিক্যাল টু 6। এই পার্টটা হয়ে গেল 1, তাহলে 3 একে 3, তাহলে 4 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু এই একটা ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 4 - 1 দ্যাট ইজ 3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 3/4। তাহলে কস থিটা ইজিক্যাল টু √3/4, কস স্কোয়ার ইজিক্যাল টু √3/4। মানে আমাদের কাছে এখানে দাঁড়িয়ে যাচ্ছে √3/2। তাহলে কস কত ডিগ্রির মান এটা না, কস 30 ডিগ্রির মান হচ্ছে এটা। তাহলে যে উৎক্ষেপণ বেগটা ছিল, অর্থাৎ উৎক্ষেপণ করার সময় যে বেগটা ছিল কস 30, ঠিকই তো লিখছি, 30 ডিগ্রির মানটা হচ্ছে √3/2। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেটা ছিল সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণ ছিল। এখানে সমাপ্ত হলো আমাদের 24টা প্রবলেম সেট 2 এর প্রশ্ন। অনেকটা টাইম লেগে গেল, অনেকটা লেন্দি হয়ে গেল, ভিডিও আসতে একটু দেরি হলো, তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম, আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিও কিন্তু আসতে দেরি হবে না, একটা নতুন করার চেষ্টা করছি, প্ল্যান করার চেষ্টা করছি যে যদি আমি খাতা কলম নিয়ে পেনে লেখানোর চেষ্টা করি তাহলে অনেক বেশি বেটার হবে। তাহলে আমার কি হবে না, আমরা অনেক তাড়াতাড়ি করতে পারবো, প্রশ্ন ওখানে লেখা থাকবে, বই নিয়ে এইভাবে বোর্ডের সামনে করার কোনো প্রয়োজন পড়বে না, বোঝানোটা মারাত্মক লেভেলের হবে। ওকে, যাই হোক, সেটা একটা ভাবনা চিন্তার কথা ভাবছি আর কি, দেখা যাক কতদূর কি করা যায়। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেই সেট আপটা না করা হয়ে যাচ্ছে বা কোনো প্রবলেম আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বোর্ডেই চালিয়ে যাবো, পড়াশুনো বন্ধ করা চলবে না। যাই হোক, এখানে রাখছি আজকের ভিডিওটা। কেমন লেগেছে এবং তোমরা বুঝতে পারছো কিনা, কেমন লেগেছে মানে বুঝতে পারছো কিনা, কোনো প্রবলেম যদি মনে হচ্ছে ভুল, যেমন আমার ভেক্টরে একটা জায়গাতে ভুল হয়েছিল, ভেক্টরে না একমাত্রিক গতিতে মনে হচ্ছে একটা জায়গায় ভুল হয়েছিল, আমাকে একজন কিন্তু আমার যে সাবস্ক্রাইবার তার মধ্যে একজন কিন্তু বলে দিয়েছিল, সে ভুলটা দেখিয়ে দিয়েছিল। যাই হোক, সেটা একটা ভুল ছিল কিন্তু উত্তর মিলে গেছিলো, একটা প্লাস মাইনাসের গন্ডগোল ছিল, যদিও সেটা কোনো ইফেক্ট ফেলেনি, তাই আমি বুঝতেও পারিনি। ওকে, এটা একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা যেভাবে ছায়া প্রকাশনী সলিউশন সিরিজটাকে ভালোবাসা দিচ্ছ, মানে দুর্দর্শ ব্যাপার আর কি, আমি ভাবিও নি এরকম একটা ব্যাপার। ঠিক আছে, যাই হোক, এখানে আমরা 24টা ম্যাথ কমপ্লিট করলাম। যদি কোথাও কোনো মনে হচ্ছে গন্ডগোল হয়েছে, ক্যালকুলেশনের গন্ডগোল, অ্যাপ্রোচ কিন্তু এটা থাকবে, আমি বারবার বলছি অ্যাপ্রোচ এটাই থাকবে, অঙ্ক করার প্রসিডিউর এটাই থাকবে, এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে, ওই ডেডিকেটেড অঙ্কটা ওইভাবেই করতে হবে। হয়তো কোথাও প্লাস মাইনাসে কোথাও গুণ করতে গিয়ে মিস্টেক হয়ে যায়, কারণ অন ক্যামেরা বলা আর অফ ক্যামেরা বলা এটা কিন্তু একটু যাই হোক, সেটা অবশ্যই সেটা স্যার আপনার ব্যাপার, সেটা সত্যি সেটা আমার ব্যাপার। ঠিক আছে, যাই হোক, আর বিশেষ কিছু বলছি না। এরপর আসবে নিউটনের এমসিকিউ ফুল সলিউশন, দেন নিউটনের প্রবলেম সেট 1 ফুল সলিউশন, তারপর ধীরে ধীরে ভিডিওগুলো আসতে থাকবে। যাই হোক, এখন আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এমনিই অনেক লেন্থি হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, পড়াশোনা করতে থাকো, বাই। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.